নমস্কার। কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট উইক অফ নভেম্বর অর্থাৎ 1 তারিখ থেকে 6 তারিখ অব্দি যত ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আগে বলেছিলাম যে এখন থেকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আসা সম্ভব না, তো আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আনার চেষ্টা করব। তো ওই প্রতি রবিবার সন্ধ্যে 6টায় এটা আসার কথা, কিন্তু গতকাল আপলোড হতে পারেনি শারীরিক অসুস্থতার কারণে। তো তার জন্য দুঃখিত। এবং গত মাসে আমরা যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ডিটেলসে দেখেছিলাম তার যে রিভিশন অর্থাৎ কুইক রিভিশন যেটা, সেটাও কিন্তু আপলোড হয়ে গেছে ভিডিও চ্যানেলে। চাইলে দেখতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের এই ভিডিও রিভিশন অর্থাৎ কুইক রিভিশন সেটা আগামীকাল আপলোড করা হবে। তো এই নিয়ে এটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ অ্যাফেয়ার্স অ্যান্ড্রয়েড অ্যাপ। এটা আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। এখানে আপনারা ডেইলি যে কুইজ গুলো হয় সেগুলো প্র্যাকটিস করতে পারেন। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের কুইজ আছে যেটা আপনাদের হেল্প করবে। তো আজকের এই ভিডিওতে আমরা 1 থেকে 7 নভেম্বরের যে যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক, এবং আমরা এগুলো টপিক ওয়াইজ করব, যেরকম ভাবে আমরা যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম টপিক ওয়াইজ, সেইভাবে এবার থেকে আমরা টপিক ওয়াইজ করব। প্রথমেই যেটা সেটা আন্তর্জাতিক যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথম যেটা প্রশ্ন, সম্প্রতি কোন দেশ তাদের প্রথম জেন্ডার এক্স পাসপোর্ট ইস্যু করেছে? এর সঠিক উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এটা খুব ইম্পর্টেন্ট একটা পদক্ষেপ। জেন্ডার এক্স পাসপোর্ট অর্থাৎ সেখানে মেল বা ফিমেল এরকম জেন্ডার হিসাবে কিছুই লেখা থাকবে না। এবং এই যে ডানা অ্যালিক্স, ইনি হচ্ছেন প্রথম যার এই জেন্ডার এক্স পাসপোর্ট ইস্যু করা হলো আমেরিকার তরফ থেকে। এবং ব্যাপার যেটা হচ্ছে, যারা ট্রান্সজেন্ডার হন বা অ্যাকচুয়ালি, তো সেই ক্ষেত্রে তাদের জেন্ডারের ক্ষেত্রে মেল না ফিমেল তারা সেটা কিছুই লিখতে পারেন না। তো আগে এই ফর্মে না মেল বা ফিমেল এর বাইরে আর কোনো অপশন থাকতো না। তার জন্যই ডানা অ্যালিক্স প্রথম আর কি এই নিয়ে আপত্তি জানান। তো তার ফলস্বরূপই আজকে এই ঘটনা, যে যার জন্য ইউনাইটেড স্টেটস জেন্ডার এক্স পাসপোর্ট ইস্যু করেছে। আমেরিকা এছাড়া সম্প্রতি খবরে রয়েছে যে সমস্ত কারণে আমেরিকার প্রথম মহিলা আর্মি সেক্রেটারি হয়েছেন ক্রিশ্চাইন বার্মুথ। আমেরিকা তাদের দেশের যত প্রযুক্তি এবং প্রতিরক্ষা ফার্মগুলো আছে সেখানে চীনের কোনো কোম্পানির ওপর যে বিনিয়োগ তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারত আমেরিকার থেকে MH-60 রোমিও মাল্টি রোল হেলিকপ্টার কিনেছে। আমেরিকা তাদের পার্লামেন্টে সম্প্রতি এই বিল পাস করিয়েছে যে যে সমস্ত মূর্তি রয়েছে আমেরিকার যা দাসত্বকে সমর্থন করে সেই সমস্ত মূর্তি সরিয়ে ফেলা হবে। ভারতকে করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রামের জন্য $25 মিলিয়ন অর্থ সাহায্য করলো এই আমেরিকা। আমেরিকার আমেরিকান কংগ্রেস অর্থাৎ আমেরিকার যে পার্লামেন্ট তার নাম তো কংগ্রেস, তো তারা একটা রেজলিউশন হয়েছে আর কি, তাতে হচ্ছে আমেরিকার সর্বোচ্চ নাগরিক পুরস্কার সেটি মহাত্মা গান্ধীকে প্রদান করা হোক সেই নিয়ে। নিউ ইয়র্কের প্রথম মহিলা গভর্নর হয়েছেন ক্যাথি হাচুল। 23,000 বছরের পুরনো মানুষের পায়ের ছাপ এটি পাওয়া গেছে আমেরিকার একটি রাজ্য আছে নিউ মেক্সিকো সেখানে। এছাড়া আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইনি ট্রুথ সোশ্যাল নামে একটি নিজস্ব সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক লঞ্চ করেছেন। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি প্রেসিডেন্ট জো বাইডেন 46তম প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস 49তম ভাইস প্রেসিডেন্ট। পার্লামেন্টের নাম কংগ্রেস, যার দুটো হাউস, আপার হাউস সেনেট এবং লোয়ার হাউস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। স্ট্যাচু অফ লিবার্টি 1875 সালে, আমেরিকার যে স্বাধীনতা 1776 সালে, তার 100 বছর পূর্তিতে ফ্রেঞ্চ কলোনি আমেরিকাকে গিফট করেছিল। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম হাইড্রোজেন ফুয়েল সেল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেছে কোন দেশ? এর সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া। এটি দক্ষিণ কোরিয়ার সিনচিয়ন এই অঞ্চলে তৈরি করা হয়েছে এবং এটি 2017 সাল থেকে এটি নির্মাণ কার্য শুরু হয়েছিল। এবং এর যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 78 মেগাওয়াট। এছাড়া দক্ষিণ কোরিয়া সম্প্রতি খবরে রয়েছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র তীরবর্তী বায়ু ফার্ম, এটি তৈরি করতে চলেছে দক্ষিণ কোরিয়া তাদের সামুদ্রিক শহর সিনানে। যৌথভাবে মিলিটারি হার্ডওয়্যার তৈরির জন্য ভারতের সঙ্গে চুক্তি করেছে দক্ষিণ কোরিয়া। বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবসা এটি বন্ধ করে দিল দক্ষিণ কোরিয়ার কোম্পানি এলজি। সম্প্রতি ভারত দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্ব চীন সাগরে সামরিক মহড়া অনুষ্ঠিত করেছে। অ্যাপেল এবং গুগলের পেমেন্ট অ্যাপ এটা ব্যান করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। এবং সম্প্রতি মুডি নামে নিজস্ব তাদের দেশের তৈরি স্পেস রকেট এটিও লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল, কারেন্সি ওয়ন, প্রাইম মিনিস্টার কিম গো কিউম এবং পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। পরের প্রশ্ন, ব্লু ফ্ল্যাগ 2021 নামে বায়ুসেনা অনুশীলন এটি অনুষ্ঠিত হয়েছে কোন দেশে? এর সঠিক উত্তর হচ্ছে ইসরায়েলে এটি অনুষ্ঠিত হয়েছে এবং এতে মোট ভারতের তরফ থেকে 84 জন ইন্ডিয়ান এয়ারফোর্সের সদস্য তারা এতে পার্টিসিপেট করেছিল এবং এতে ভারতের তরফ থেকে মিরাজ 2000 এই এয়ারক্রাফট ক্যারিয়ারও পার্টিসিপেট করেছিল। এছাড়া ইসরায়েল সম্প্রতি যে সমস্ত কারণে খবরে রয়েছে, সম্প্রতি তাদের মাস্ক মুক্ত বলে ঘোষণা করেছে ইসরায়েল। প্রথম এরিয়াল লেজার গান এটিও ইসরায়েল ব্যবহার করলো। ইসরায়েলে মানব গোষ্ঠীর একটি নতুন প্রজাতি পাওয়া গেছে, যেটি প্রায় 4 লক্ষ থেকে 1 লক্ষ বছর আগেকার এই প্রজাতি। ডিআরডিও এবং ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রি একত্রে মিডিয়াম রেঞ্জের ভূমি থেকে বায়ু মিসাইল সিস্টেম নির্মাণ করেছে আর কি, এরা দুজন একত্রে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর নতুন সদস্য হতে চলেছে ইসরায়েল এবং জলবায়ু পরিবর্তনকে সম্প্রতি ন্যাশনাল সিকিউরিটি ইস্যু বলে ঘোষণা করেছে ইসরায়েল। ইসরায়েলের রাজধানী জেরুজালেম, কারেন্সি সেকেল, প্রাইম মিনিস্টার নাফতালি বেনেট, প্রেসিডেন্ট আইজাক হারজগ, পার্লামেন্টের নাম নেসেট এবং ইন্টেলিজেন্স এজেন্সি হচ্ছে মোসাদ। পরের প্রশ্ন, জি20 16তম সংস্করণ এটি হোস্ট করলো কোন দেশ? এর সঠিক উত্তর হচ্ছে ইটালি। ভারতের তরফ থেকে নরেন্দ্র মোদী এবং পীযূষ গোয়েল এখানে গেছিলেন। তো এই যে জি20 সামিট, এখানে এবার যেগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মূল তো ছিল কোভিড-19 যে সিচুয়েশন চাইনি কিভাবে মোকাবিলা করা হবে এবং তার পরবর্তী অর্থনীতিতে কিভাবে সংশোধন করা সম্ভব সারা বিশ্বে, এবং তার সঙ্গে জলবায়ু পরিবর্তন, মূলত এই দুটোই এখানে মুখ্য আলোচনার বিষয় ছিল। এছাড়া আমরা যদি আর কিছু সম্প্রতি আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ দিয়ে নিই, তার মধ্যে একটা বিশ্বের প্রথম দেশ যারা 2 বছরের শিশুকে ভ্যাকসিন দিয়েছে সেটা হচ্ছে কিউবা। বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষক প্ল্যান্ট এটি নির্মাণ করেছে আইসল্যান্ড। বাড়িতে অল্প মাত্রায় গাঁজা চাষকে বৈধ হিসাবে ঘোষণা করেছে ইটালি। বিটকয়েনের প্রতিষ্ঠাতা সাতোশি নাকামোতো এর ব্রোঞ্জের স্ট্যাচু উদ্বোধন করা হয়েছে হাঙ্গেরিতে। টিউনেশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন নাজলা বৌডেন রমজানে। হসং 8 নামে একটি হাইপারসনিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। বিশ্বের প্রথম চালকহীন ট্রেন পরিষেবা এটি লঞ্চ করেছে জার্মানি। প্রজাতন্ত্র হওয়ার জন্য প্রথম রাষ্ট্রপতি নির্বাচন করেছে বার্বাডোস এবং সম্প্রতি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর যে গ্রে লিস্ট তাতে স্থান পেয়েছে তুরস্ক। ইটালির রাজধানী হচ্ছে রোম, কারেন্সি ইউরো, প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা এবং প্রাইম মিনিস্টার মারিও দ্রাঘি। পরের প্রশ্ন, পাবলিক ফাইন্যান্স ডেটা এক্সচেঞ্জ করার জন্য কোন দেশের সাথে স্বাক্ষর করলো ভারত? এর সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ। ভারতের যিনি কন্ট্রোলার অ্যাকাউন্টস জেনারেল সিএজি জিসি মুর্মু, তিনি এবং তার কাউন্টারপার্ট মালদ্বীপের, তাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হলো এবং এর ফলে যে এই অডিট সংক্রান্ত বিভিন্ন যে বিষয় সে ব্যাপারে ভারত মালদ্বীপকে সাহায্য করবে। এছাড়া মালদ্বীপ সম্প্রতি খবরে আছে চীনের যে লং মার্চ 5B রকেট এটি মালদ্বীপের যে রাজধানী মালে তার কাছে ভেঙে পড়েছে। ভারত সরকার আড্ডু শহরটা মালদ্বীপ অবস্থিত, ওই মালদ্বীপের ভারতের প্রথম যে কনসুলেট সেটি খুলছে। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির নতুন প্রেসিডেন্ট হয়েছেন মালদ্বীপের যিনি বিদেশ মন্ত্রী আব্দুল্লাহ শহীদ তিনি, এবং মেগা গ্রেটার মালে কানেক্টিভিটি প্রজেক্ট নিয়ে ভারত এবং মালদ্বীপের মধ্যে মৌ স্বাক্ষর হয়েছে। এতে যেটা হবে যে মালেকে কেন্দ্র করে বাকি যে দ্বীপগুলো রয়েছে না তাদের মধ্যে রাস্তা নির্মাণ করা হবে। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, কারেন্সি মালদ্বীপিয়ান রুপাইয়া, প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ, পার্লামেন্টের নাম পিপলস মাজলিস, সেখানকার ন্যাশনাল স্পোর্টস ফুটবল এবং ন্যাশনাল এমব্লেম কোকোনাট পাম। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন প্রতিবেশী দেশ ল্যান্ড বর্ডার ল পাস করলো? এর সঠিক উত্তর হচ্ছে চীন, এবং এটা ভারতের জন্য একটু চিন্তার বিষয় আর কি। ল্যান্ড বর্ডার ল যেটা, এর ব্যাপার যেটা, দেখুন ভারত এবং চীনের মধ্যে বেশ কিছুটা অঞ্চল যেগুলো ডিসপিউটেবল এরিয়া, যার মধ্যে একটা হচ্ছে আকসাই চীন চত্বর, লাদাখ এরিয়া যেটা, সেটাকে চীন ওদের দাবি করে। তারপর অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চল, এখন তো ওরা নর্থ ইস্টের অনেকটাই দাবি করছে। তো এই জায়গাগুলো ভারত এবং চীনের মধ্যে আর কি বর্ডার ডিসপিউট রয়েছে। এবার এর মধ্যে যে অঞ্চলগুলো ভারত নিজেদের দাবি করে বা অরিজিনালি ভারতেরই, চীন সেগুলোকে জোর করে ক্যাপচার করেছে। তো সেই অঞ্চলের যে চীনের যে শাসন রয়েছে না, তারা সেই অঞ্চলে ঠিক করেছে এবার থেকে নিজেদের যে
নাগরিক রয়েছেন তাদেরকে বসবাস করাবেন ওই অঞ্চলে, অর্থাৎ ওই অঞ্চলে আস্তে আস্তে জনবসতি গড়ে তুলবে। এবং একবার যদি জনবসতি গড়ে তোলা হয় তাহলে সেই অঞ্চলে কি আরো বেশি প্রোটেক্টেড হয়ে যায় সেই এরিয়াটা। কারণ সব জায়গায় সেনার পক্ষে সীমান্ত রক্ষা করা সম্ভব হয় না, এবং সেক্ষেত্রে কিন্তু যে ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দা তারাই কিন্তু সেই অঞ্চলের সীমাকে প্রোটেক্ট করতে অনেকভাবে সাহায্য করে। তো চীন যদি এটা করে তো সেক্ষেত্রে যে ডিসপিউটেবল এরিয়া এবং যেগুলো চীন জোর করে দখল করে রেখেছে, তো সেই অঞ্চলে এরপর ভারতের পক্ষে পুনরুদ্ধার করা কঠিন হয়ে যাবে। এবং এটা শুধু ভারতের সঙ্গে না, চীনের সঙ্গে মোটামুটি যত দেশ রয়েছে চীনের প্রতিবেশী তাদের প্রত্যেকের সীমান্ত বিবাদ রয়েছে। এমনকি রাশিয়ার সঙ্গেও চীনের সীমান্ত বিবাদ রয়েছে। তো সেই সমস্ত অঞ্চলের জন্যই এই আইন আনতে চলেছে চীন। চীন 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 সম্পর্কে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যদি আমরা আরেকবার রিভাইজ দিয়ে নিই, তাহলে সম্প্রতি হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরা চীনকে ম্যালেরিয়া ফ্রি ঘোষণা করেছে। বিশ্বের প্রথম কমার্শিয়াল মডিউলার মিনি রিঅ্যাক্টর এটি তৈরি করছে চীন। ভারত এবং চীনের মধ্যে 2021 সালের প্রথমার্ধে বাণিজ্যের পরিমাণ 62.7% বৃদ্ধি পেয়েছে। এইখানে দুটো পয়েন্ট। এক নম্বর, আমরা যদি এখন দেখি যে বয়কট চায়না তো খুব বেশি পরিমাণে উঠেছে, তো সেক্ষেত্রেও যে চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এটা নিয়ে প্রশ্ন আসতেই পারে। তো এখানে দুটো পয়েন্ট তো আছে। এক নম্বর হচ্ছে, আগে যে চীন এবং ভারতের বাণিজ্য ছিল না, তাতে ভারত ম্যাক্সিমামটাই আমদানি করত, খুব কম রপ্তানি করত। এবং সেই আমদানি রপ্তানি এখন যেটা হচ্ছে, যে বাড়ছে না, তাতে ভারতেরই রপ্তানির পরিমাণ বাড়ছে, যেটা ভালো পয়েন্ট। আর দু নম্বর হচ্ছে, বয়কট চায়নার মানে কিন্তু কখনোই এই নয় যে ভারত এবং চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। তাহলে কিন্তু ভারত এবং চীন দু দেশের জন্যই সেটা ক্ষতিকর। ব্যাপার এটা যে যে সমস্ত জিনিসগুলো ভারতেই তৈরি করা সম্ভব বা ভারতের মাটিতেই রয়েছে, তো সেগুলো কেন চীনের সস্তা জিনিসগুলো এনে ভারতের অর্থনীতিকেই নষ্ট করে দেওয়া। সেগুলোতে চীনের অর্থনীতিও বৃদ্ধি পাচ্ছে, প্লাস ভারতের অর্থনীতিও নষ্ট হচ্ছে। তো বয়কট চায়নার মূল যে অর্থ সেটা কিন্তু এখানে, যেগুলো ভারতে অ্যাভেলেবেল সেগুলো চীন থেকে বর্জন করো এবং আস্তে আস্তে আমরা যাতে আত্মনির্ভর হয়ে যাই, এটাই কিন্তু বয়কট চায়নার মূল অর্থ। তারপর হচ্ছে, অ্যাপেল কোম্পানিকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন কোম্পানি হচ্ছে চীনের জায়োমি। বিশ্বের দ্রুততম ট্রেন এটি চালু হলো চীনে, যার নাম ম্যাগলেভ ট্রেন এবং গতিবেগ ঘন্টায় 600 কিলোমিটার। বিশ্বের প্রথম ক্লিন নিউক্লিয়ার রিঅ্যাক্টর এটি তৈরি করলো চীন। গ্যাওফেন 502 নামে কৃত্রিম উপগ্রহ লঞ্চ করেছে চীন। টিয়ানজাও 3 কার্গো মহাকাশ যান উৎক্ষেপণ করেছে সম্প্রতি। এছাড়া ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনকে অবৈধ ঘোষণা করেছে চীন। ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা যাবে কিন্তু লেনদেন করা যাবে না। ভারতেও কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন অবৈধ কিন্তু ইনভেস্টমেন্ট লিগাল। মহাকাশের আবর্জনা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে সিজিয়ান-21 নামে স্যাটেলাইট লঞ্চ করলো চীন। চীনের রাজধানী বেজিং কারেন্সি ওয়ান এবং রেনমিনবি। প্রেসিডেন্ট জি জিনপিং, পার্লামেন্টের নাম ন্যাশনাল পিপলস কংগ্রেস, লংগেস্ট রিভার ইয়াংশিকিয়াং এবং এটা এশিয়ারও কিন্তু দীর্ঘতম নদী। এবং ন্যাশনাল স্পোর্টস টেবিল টেনিস। এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের যে সিট না, টোটাল আসন সংখ্যা যেমন আমাদের পার্লামেন্টে লোকসভায় হচ্ছে 543টা, তো তেমন এই যে সিট, এইটা কিন্তু সারা বিশ্বের সাপেক্ষে সর্বাধিক সিট রয়েছে চীনের পার্লামেন্টে। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা জরুরিকালীন ব্যবহারের তালিকায় অন্তর্ভুক্ত হলো কোন ভারতীয় করোনা ভ্যাকসিন? এর সঠিক উত্তর কোভ্যাক্সিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ভারতের জন্য। এই এমার্জেন্সি ইউজের জন্য যে লিস্টিং ইউএল বলা হয়ে থাকে, এতে কোভ্যাক্সিনকে অন্তর্ভুক্ত করা হলো। ভারত এপ্রিল মাস থেকে চেষ্টা করছিল। কোভ্যাক্সিনটা সম্পূর্ণ ভারতীয় উপায়ে তৈরি। এটি তৈরি করেছে ভারত বায়োটেক এবং তার সঙ্গে এইমস এর যে ডাক্তাররা তারা মিলে। যেখানে ভারতের আরো একটা ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে কোভিশিল্ড। কোভিশিল্ড কিন্তু অ্যাকচুয়ালি যে ফর্মুলা সেটা কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যেটা ইউকে বেসড একটা কোম্পানি, এবং কোভিশিল্ড শুধু এই ভারতের সিরাম ইনস্টিটিউট তারা ফর্ম করে। কোভ্যাক্সিন ফর্ম করে হায়দ্রাবাদের ভারত বায়োটেক। তো কোভ্যাক্সিন এর আগে তো কোভিশিল্ড ছিল এই এমার্জেন্সি ইউজের জন্য। এছাড়া জনসন এন্ড জনসন, মোডেনা, তারপর ফাইজার, স্পুটনিক ভি, চীনের সাইনোফার্ম, এইগুলো সবগুলোই কিন্তু আছে এমার্জেন্সি ইউজের জন্য। এবার এছাড়া সম্প্রতি ইউনাইটেড নেশনস এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমরা রিভাইজ করে নিই, তাহলে ইউনাইটেড নেশনের হিসাব অনুসারে ভারত 2027 সালের মধ্যে বিশ্বের সব থেকে জনবহুল দেশ হতে চলেছে। বিশ্ব পরিবেশ দিবসের দিন ভারতীয় বালি শিল্পী সুদর্শন পাটনায়কের প্রশংসা করল ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। সম্প্রতি ভারত 3 বছরের জন্য ইউনাইটেড নেশন ইকোনমিক এবং সোশ্যাল কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন। আই ফ্যামিলিয়া নামে ডেটাবেস চালু করলো ইন্টারপোল। ইউনাইটেড নেশন প্রথমবারের জন্য প্রপোজাল অন ভিশন গ্রহণ করেছে।
ইউনিসেফের রিভ্যাক ক্যাম্পেইনের জন্য আয়ুষ্মান খুরানাকে অ্যাডভোকেট নিযুক্ত করা হয়েছে। সাগো নামে একটি অ্যাডভাইজারি গ্রুপ গঠন করেছে হু, যার পুরো কথা সায়েন্টিফিক অ্যাডভাইজারি গ্রুপ ফর অরিজিন অফ নোবেল প্যাথোজেন। 2023 সালের জন্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হচ্ছে আক্রা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুইজারল্যান্ডের জেনেভায় হেডকোয়ার্টার 7 এপ্রিল 1948 সালে তৈরি হয়েছিল এবং এর প্রধান টেড্রাস অ্যাডানম, যিনি আবার পুনরায় নিযুক্ত হলেন। এবার আমরা ন্যাশনাল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে কেন্দ্রীয় সরকার রিলেটেড, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পরের মাস থেকে কি নামে বৃহৎ টিকাকরণ অভিযান শুরু করছে কেন্দ্র? এর সঠিক উত্তর হচ্ছে হার ঘর দস্তক ক্যাম্পেইন। আমরা এই নিয়ে যে একটা আমাদের ভিডিও রয়েছে না, ভারত 100 কোটি ভ্যাকসিনের মার্ক ক্রস করলো, সেখানেই আলোচনা করেছি যে ব্যাপার যেটা হচ্ছে অনেকেই যে কারে টিকা নিচ্ছেন না আর কি, ফার্স্ট ডোজ নেওয়ার পর সেকেন্ড ডোজ নিতে চাইছেন না অনেকে, বা অনেক রকম যে সমস্ত কুসংস্কার বলুন বা ভুল ইনফরমেশন, তার জন্য টিকাকরণ অভিযান কিছুটা হলেও ব্যাঘাত ঘটছে। তার জন্যই এই টিকাকরণ অভিযান শুরু করছে কেন্দ্র। পরের প্রশ্ন, ভারতের দুগ্ধ চাষীদের ইনকাম বৃদ্ধি করার জন্য ডেয়ারি সহকার স্কিম লঞ্চ করলেন কে? এর সঠিক উত্তর হচ্ছে অমিত শাহ, এবং এটি গুজরাটের আনন্দ ডিস্ট্রিক্ট থেকে লঞ্চ করলেন। আমুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন এটি লঞ্চ করা হলো এবং এতে দুগ্ধ চাষীদের ইনকাম দ্বিগুণ করাই হচ্ছে লক্ষ্য। অমিত শাহ, এনার হাতে বর্তমানে দুটো মন্ত্রক রয়েছে, একটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং দ্বিতীয়টা মিনিস্ট্রি অফ কোঅপারেশন। এটা কিন্তু নতুন হয়েছে। এছাড়া ইনি এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারপারসনও, এবং ইনি লোকসভা মেম্বার হচ্ছে গান্ধীনগর কনস্টিটিউয়েন্সি থেকে। পরের প্রশ্ন, সামরিক পুরস্কার এবং সৈনিকদের সাহসিকতার ব্যাপারে শিক্ষার্থীদের জানাতে বীর গাথা প্রজেক্ট লঞ্চ করেছে কোন শিক্ষা বোর্ড? এর সঠিক উত্তর হচ্ছে সিবিএসই বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে যেটা হবে, বীর গাথা প্রজেক্টে এই বছরের দুবার, একটা হচ্ছে স্বাধীনতা দিবসের সময় এবং আবারটি প্রজাতন্ত্র দিবসের সময়। এই সময় এই শিক্ষার্থীদের বিভিন্ন রকম প্রজেক্ট করতে হবে, যেগুলো সৈনিকদের বিভিন্ন রকম সাহসিকতা বা আর্ম ফোর্স ব্যাপারে, এই সমস্ত ব্যাপারগুলোকে হাইলাইট করছে, এই নিয়ে প্রজেক্ট করতে হবে। এটাই হচ্ছে বীর গাথা প্রজেক্ট। সিবিএসসি বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটি 1929 সালে ফর্ম হয়, হেডকোয়ার্টার নতুন দিল্লিতে, চেয়ারপারসন মনোজ আহুজা, এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ। পরের প্রশ্ন, কোথায় সমুদ্রযান প্রজেক্ট নামে ভারতের প্রথম মানুষবাহী সমুদ্র মিশন লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে চেন্নাই। এবং এই যে এখানে জিতেন্দ্র সিং যেটা লঞ্চ করলেন সমুদ্রযান প্রজেক্ট, এটি অ্যাকচুয়ালি একটি সাইন্টিফিক প্রজেক্ট আর কি, মানে সাইন্টিফিক রিসার্চের জন্য। এবং এর ফলে ভারত যে সমস্ত দেশের সঙ্গে এই টেকনোলজিতে যুক্ত হলো, তার মধ্যে একটা হচ্ছে রাশিয়া, ইউএস, তারপর জাপান, এর বাইরে ফ্রান্স এবং চায়না। এই কটা দেশের সঙ্গে ভারত যুক্ত হলো ষষ্ঠ দেশ হিসাবে। এতে যেটা হবে যে এখানে সায়েন্টিস্টরা এই সমুদ্রযান প্রজেক্টের মাধ্যমে আর কি, এক ধরনের বলতে পারেন সাবমেরিন, এর সাহায্যে জলের তলায় গিয়ে সমুদ্রের বিভিন্ন রকম রিসার্চ করতে পারবে। এবং এটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি, যেটি চেন্নাই অবস্থিত, সেখান থেকে এর উদ্বোধন করলেন ডক্টর জিতেন্দ্র সিং। পরের প্রশ্ন, সম্প্রতি সমস্ত বিদ্যালয়ে ভাষা সঙ্গম ইনিশিয়েটিভ লঞ্চ করলেন কে? এর সঠিক উত্তর হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান, যিনি বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী। এবং এই যে ভাষা সঙ্গম ইনিশিয়েটিভ, এটা হচ্ছে ভারতের যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে না, যে 22টা ল্যাঙ্গুয়েজ কনস্টিটিউশনে রয়েছে, তো এই 22টা ল্যাঙ্গুয়েজ সম্পর্কেই স্টুডেন্টদের অ্যাওয়ার করতে, এবং তারা তাদের মাতৃভাষা হিন্দি, ইংলিশ, এর বাইরেও যাতে অন্য ভাষা সম্পর্কে আরো তারা আগ্রহী হয়, সেগুলোও শেখে এবং ভারতের ভাষা কালচার সম্পর্কে জানতে পারে, তার জন্য এই অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। এবং এর জন্য কুইজ বেসড গেমিং অ্যাপ আর কি, এটা এক প্রকার কুইজ গেম সহযোগে করা হবে যাতে বাচ্চারা আকৃষ্ট হয় এতে। ধর্মেন্দ্র প্রধান, এনার হাতে বর্তমানে দুটো মন্ত্রক রয়েছে, একটা মিনিস্ট্রি অফ এডুকেশন, অপরটি হচ্ছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এবং ইনি রাজ্যসভার সদস্য মধ্যপ্রদেশ থেকে। এছাড়া সম্প্রতি সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত কারণে খবরে রয়েছে একবার রিভাইজ করে নিলে, গরুর অ্যাপ, এটি নির্বাচন কমিশন লঞ্চ করেছে। ইনোভেশনস ফর ইউ নামের ডিজি বুক লঞ্চ করেছে নীতি আয়োগ। ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন, এটি লঞ্চ করলেন নরেন্দ্র মোদী। সম্প্রতি ভারত 100 কোটি টিকাকরণের মাইলস্টোন অতিক্রম করেছে। দাঁতের যত্নের ব্যাপারে শিশুদের মধ্যে সচেতনতা বাড়াতে হেলদি স্মাইল অ্যাপ, এটি লঞ্চ করেছে এইমস। এই যে কোভিড-19 টিকাকরণ, এই অভিযানের একটি অ্যানথেম সং করা হয়েছে, যেটি গেয়েছেন কৈলাস খের। বন্দরের কার্যক্রম ডিজিটাল
মনিটরিং করার জন্য মাই পোর্ট অ্যাপ এটি লঞ্চ করলেন সর্বানন্দ সোনোয়াল। 2022 আর্থিক বছরের জিডিপির উন্নতির হার 8.3% হওয়ার অনুমান করেছে সম্প্রতি বিশ্ব ব্যাংক। এছাড়া 40তম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এটি নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে। সিনিয়র সিটিজেনদের জন্য ভারতের প্রথম এল্ডার লাইন নাম্বার এটি চালু করেছে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক। নমামি গঙ্গে প্রোগ্রামের ম্যাসকট হয়েছে চাচা চৌধুরী। মিড ডে মিল স্কিমের নাম পরিবর্তন করে রাখা হয়েছে পিএম পোষণ স্কিম। 2022-24 সালের জন্য ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিলে পুনরায় নির্বাচিত হয়েছে ভারত। কৃষিজ বর্জ্য থেকে সরাসরি হাইড্রোজেন উৎপন্ন করার প্রযুক্তি আবিষ্কার করেছে ভারতের বিজ্ঞানীরা এবং ভারতকে ফুল টাইম মেম্বার হওয়ার জন্য আমন্ত্রণ করেছে আইএ বা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে, সরি এটা ভুল করে চলে এসেছে, আমরা আগেই আলোচনা করলাম এটা নিয়ে। এবার আমরা স্টেট সংক্রান্ত যত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে ইল্লাম থেডি কালভি এই স্কিমটি লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এর সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু এবং এটি খুব ভালো একটা স্কিম আর কি। ন্যাশনাল এডুকেশন পলিসি এটাকে সঠিকভাবে রূপান্তর, তার সঙ্গে এই যে 2 বছর, এই 2 বছরে আমরা অর্থনীতির ক্ষতি নিয়ে অনেক কথা বলে থাকি, কিন্তু আমরা একটা কথা প্রায় অ্যাভয়েড করে যাই, সেটা হচ্ছে এডুকেশন সেক্টর। এইখানে যে ক্ষতি হয়েছে না এখানকার বাচ্চাদের, বিশেষ করে ক্লাস 5 to 10 এই বয়সী বাচ্চাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা অপূরণীয়। ঠিক আছে, কারণ তারা এই সময় বাচ্চা, তাদের পড়াশোনা সম্পর্কে অতটা অ্যাওয়ারনেস জন্মায়নি, তো স্কুল বন্ধ থাকার জন্য এদের পড়াশোনায় ভীষণ পরিমাণে ক্ষতি হয়েছে। তো এই ক্ষতি কিছুটা হলেও আর কি পূরণ করার জন্য এর জন্য কিছু ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যারা অতিরিক্ত ক্লাস নেবে স্টুডেন্টের যে যে পিছিয়ে পড়েছে তাদেরকে একদম আর কি সেগুলো সম্পর্কে ভালো করে বোঝানো, যাতে তাদের যে ঘাটতিটা রয়েছে সেটা মেটানো সম্ভব হয়। তার জন্য এই স্কিমটি লঞ্চ করলো তামিলনাড়ু। এছাড়া সম্প্রতি খবরে রয়েছে মাক্কালি থেদি মাতৃভাম নামে স্বাস্থ্য প্রকল্প চালু করেছে। ভোকেশনাল কোর্সে সমস্ত সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 7.5% আসন সংরক্ষণ করেছে। ভারতের প্রথম ডাগং কনজারভেশন রিজার্ভ এটি তামিলনাড়ুতে তৈরি হচ্ছে। কালাইগনার এজুতুখই পুরস্কারের কথা ঘোষণা করেছে তামিলনাড়ু সাংবাদিকতার জন্য। ডেনমার্কের সহায়তায় মান্নার উপসাগরে এনার্জি আইল্যান্ড তৈরি করতে চলেছে। সরকারি চাকরি ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ 30 থেকে 40% বাড়িয়ে দিচ্ছে। রাজ্যের কলমকারী পেন্টিংস জিআই ট্যাগ পেয়েছে এবং কেন্দ্র সরকারের স্পন্সর করা স্কিমগুলো বাস্তবায়নের উপর নজর রাখতে 39 জন সদস্যের কমিটি গঠন করলো এই তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। লোকসভায় সিট 39, রাজ্যসভায় সিট 18। তামিলনাড়ুর নাম আগে ছিল মাদ্রাস এবং 1969 সালে নাম পরিবর্তন করে হয় চেন্নাই, তামিলনাড়ু। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, গভর্নর আর এন রবি, হাইকোর্ট মাদ্রাস হাইকোর্ট, ন্যাশনাল পার্ক গুন্ডি যেটি চেন্নাই অবস্থিত, এর বাইরে গালফ অফ মান্নার, ইন্দিরা গান্ধী বান্নামালাই, মুদুমালাই এবং মুগুরটে। ডান্স ফর্ম কুম্মি, কোলাট্টাম, কাভেরি আট্টাম, ওয়েলি আট্টাম, কৈখাল কুঠারি আট্টাম এবং পিকক ডান্স। ফেস্টিভ্যাল পোঙ্গল, পুঠান্ডু, ছাপরাম, মহামাহাম এবং থালিপুজম। রামসার সাইট পয়েন্ট ক্যালিমার ওয়াইল্ড লাইফ এবং বার্ড স্যাংচুয়ারি। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গ্রেট লিভিং চোলা টেম্পলস এবং গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট মহাবলীপুরম। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম ফিফা ফুটবল ফর স্কুল প্রোগ্রাম লঞ্চ করলো ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এর সঠিক উত্তর উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এটি লঞ্চ করলেন এবং এটিও খুব বড় একটা উদ্যোগ, স্পোর্টসকে প্রমোট করা, শরীর চর্চার জন্য মূলত এটি করা হলো। এবং এই যে ফিফা ফুটবল ফর স্কুল প্রোগ্রাম এটি উড়িষ্যার কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স এখানে এটি করা হলো এবং এতে সাহায্য করছে ফিফার এমনি সারা পৃথিবী জুড়ে ফিফা ফর স্কুল এই নামে একটা প্রকল্প তো রয়েছে, ফিফা ফর স্কুল এই নামে একটা প্রকল্প রয়েছে, কিন্তু ফিফা ফর স্কুল যেটা সেটা কিন্তু একদম ডিরেক্ট স্কুলের সঙ্গে নয়, এটা স্কুলের স্টুডেন্টের সঙ্গে টাই আপ, কিন্তু এই যে উদ্যোগটা এটা ডিরেক্ট স্কুলের সঙ্গে টাই আপ হবে এবং এটা উদ্বোধনের সময় ভার্চুয়ালি ফিফার যিনি প্রেসিডেন্ট ইনফ্যান্টিনো তিনি নিজেও কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়া উড়িষ্যা সম্প্রতি খবরে রয়েছে উড়িষ্যা সরকার পুলিশদের ট্রান্সজেন্ডারের নিয়োগে অনুমোদন দিয়েছে। আশীর্বাদ প্রকল্প চালু হয়েছে উড়িষ্যায়, ভারতের প্রথম পুরী শহর যেখানে সমস্ত ট্যাপে পানীয় জল পাওয়া যাবে। ভুবনেশ্বর ভারতের প্রথম শহর যাদের 100% টিকাকরণ সম্পন্ন হয়েছে। জনগণের জন্য স্মার্ট হেলথ কার্ড স্কিম এটি লঞ্চ করেছে উড়িষ্যা। আরো 10 বছরের জন্য ভারতের জাতীয় হকি টিমের স্পন্সর হয়েছে উড়িষ্যা সরকার। সিএসসি ট্রান্সপারেন্সি ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে উড়িষ্যা পলিউশন কন্ট্রোল বোর্ড।
দশম রাজ্য হিসাবে ইলেকট্রিক ভেহিকেল পলিসিকে মান্যতা দিয়েছে উড়িষ্যা। অল ইন্ডিয়া অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল সেমিনার এটি আয়োজন করা হয়েছে উড়িষ্যাতে, ডিআরডিও যে উড়িষ্যা শাখা তারা অর্গানাইজ করেছে, এবং 34টি শিশু বান্ধব পুলিশ স্টেশন এটি তৈরি করতে চলেছে উড়িষ্যা। উড়িষ্যার যে রাজধানী সেটা হলো ভুবনেশ্বর, লোকসভা সিট 21, রাজ্যসভা সিট 10। মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, গভর্নর গণেশীলাল মাথুর। হাইকোর্ট উড়িষ্যা হাইকোর্ট যেটি কটকে অবস্থিত। ন্যাশনাল পার্ক শিমলিপাল এবং ভিতরকনিকা। ডান্স ফ্রম গোটিপুয়া, ছৌ, ঘুমারা, রনপ্পা, চৈতিঘোড়া, বড়ছাম এবং পোনাম। ফেস্টিভ্যাল চৈত্রযাত্রা, রথযাত্রা, ধনুযাত্রা, ঠাকুরানী যাত্রা, বালিযাত্রা নৌকায়। রামসার সাইট ভিতরকনিকা ম্যানগ্রোভ এবং চিলকালে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনারকের সূর্য মন্দির। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম অ্যারোমেটিক গার্ডেন এটি তৈরি করা হলো কোন রাজ্যে? এর সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় এটি তৈরি করা হচ্ছে। এতে মোট 3 একর জমির ওপর 140টি অ্যারোমেটিক্স বিভিন্ন রকম প্রজাতি সেটি পাওয়া যাবে। পরের প্রশ্ন, মহিলাদের জন্য উত্তরাখণ্ডের দেরাদুনের ঘাসিয়ারি কল্যাণ যোজনা লঞ্চ করলেন কে? এর যে সঠিক উত্তর এটা হচ্ছে অমিত শাহ। এই যে ঘাসিয়ারি কল্যাণ যোজনা, এতে যেটা হবে, আমরা দেখেছি অনেক মহিলা যারা পশুপালন করেন না, পাহাড়ি অঞ্চলে দেখবেন মহিলারাই ম্যাক্সিমাম পশুপালন করে থাকেন, তো তাদেরকে সস্তায় এই পশু খাদ্য প্রদান করার জন্য এটি চালু করা হলো। পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় সর্দার প্যাটেল লিডারশিপ সেন্টারের উদ্বোধন করলেন ডক্টর জিতেন্দ্র সিং? এর সঠিক উত্তর হচ্ছে মুসৌরি। মুসৌরিতে যে আইএএস ট্রেনিং একাডেমি রয়েছে, যার আরেক নাম লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, যাকে বলা হয়ে থাকে লাভসানা। তো এখানে লাভাসনা আর কি, সরি। তো এইখানে আর কি এটি তৈরি করা হলো, এবং যাতে এই যে আইএস যারা হবেন পরবর্তীকালে তাদের লিডারশিপ কোয়ালিটি আরো বৃদ্ধি পায়, আরো আর কি তারা আরো ভালো হয়, তার জন্যই এটি তৈরি করা হলো। এছাড়া উত্তরাখণ্ড সম্প্রতি খবরে রয়েছে ভারতের প্রথম ক্রিপ্টোগ্রামিক উদ্যান এটি দেরাদুন জেলায় চালু করা হলো। উত্তরাখণ্ড ভারতের প্রথম রাজ্য হিসাবে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। বন্দনা কাটারিয়া ইনি উত্তরাখণ্ডের উমেন এম্পাওয়ারমেন্ট এবং চাইল্ড ডেভেলপমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। ভারতের সর্বোচ্চ হারবার গার্ডেন এটি উত্তরাখণ্ডের চামেলি জেলায় প্রতিষ্ঠিত হয়েছে। পবনদীপ রাজন ইনি উত্তরাখণ্ড রাজ্যের আর্ট, কালচার অ্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। ভারতের সব থেকে বড় ওপেন এয়ার ফার্নারি এটিও হলো উত্তরাখণ্ডের আলমোড়া জেলায়। উত্তর ভারতের সব থেকে বড় বোটানিক্যাল গার্ডেন প্ল্যামেটাম এটিও উদ্বোধন করা হয়েছে উত্তরাখণ্ডে। এবং সম্প্রতি ড্রোন মেলা 2021 এটি উত্তরাখণ্ডের দেরাদুনে হলো। উত্তরাখণ্ডের দুটো রাজধানী, গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে গেয়ারসেন এবং শীতকালীন হচ্ছে দেরাদুন। লোকসভা সিট 5, রাজ্যসভা সিট 3। 9 নভেম্বর 2000 সালে উত্তরপ্রদেশ থেকে আলাদা উত্তরাখণ্ডের উৎপত্তি। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, গভর্নর লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং। হাইকোর্ট উত্তরাখণ্ড হাইকোর্ট। ন্যাশনাল পার্ক কর্বেট, নন্দা দেবী, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, রাজাজি, গঙ্গোত্রী এবং গোবিন্দ। ফেস্টিভ্যাল ফুলদেই, হারেলান বিতৌলি, গঙ্গা দশেরা, হিল যাত্রা এবং ঘি সংক্রান্তি। রামসার সাইট আসাম ব্যারেজ, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক একত্রে। পরের প্রশ্ন, সমস্ত সরকারি বিদ্যালয়ে পেরেন্ট সংবাদ প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এর সঠিক উত্তর দিল্লি। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনোজ সিসোদিয়া এটি লঞ্চ করলেন, এবং এতে যেটা হবে কিছু ভলেন্টিয়ার নিয়োগ করা হবে যারা স্কুল এবং স্টুডেন্টের যে পেরেন্টস তাদের মধ্যে সংযোগ রক্ষা করবে। যেটা হয় যে দু রকম পেরেন্টস এখন খুব বেশি দেখা যাচ্ছে। এক ধরনের পেরেন্টস যারা ওভার প্রোটেক্টিভ, যারা সবকিছুতে স্টুডেন্টের ওপর আর কি বেশি পরিমাণে নজর রাখছে, যে স্টুডেন্ট মানে তার ছেলে মেয়েরা কি চাইছে সেটার দিকে না দেখে তারা তাদেরটা চাপিয়ে দিচ্ছে, এটা এক। আর দ্বিতীয় ধরনের পেরেন্টস যারা স্টুডেন্টের দিকে খেয়ালই রাখে না আর কি, তাদের যে ছেলে মেয়েদের দিকে খেয়ালই রাখে না, পুরোপুরি প্রাইভেট টিউটর বা স্কুলের ওপর ছেড়ে দেয়। তো এই দুটোই স্টুডেন্টের জন্য বা যারা বাচ্চা ছাত্রছাত্রী তাদের জন্য ক্ষতিকর। তার জন্যই এই পেরেন্ট সংবাদ প্রোগ্রাম এটি লঞ্চ করেছে দিল্লি। এছাড়া সম্প্রতি খবরে রয়েছে দেশের প্রথম ফাস্ট্যাগ ইউপিআই মাধ্যমে পার্কিং সুবিধা এটি এনেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। বাস এবং যাত্রী সম্পর্কে লাইভ স্ট্যাটাস দিতে গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দিল্লি সরকার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল জিন ব্যাংক এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এটি পুসাতে দিল্লির প্রথম স্মোক টাওয়ার এর উদ্বোধন করলেন অরবিন্দ কেজরিওয়াল। দেশ কামেন্টার প্রোগ্রাম এর জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে সোনু সুদকে। সমস্ত বিদ্যালয়ে বিজনেস ব্লাস্টার প্রোগ্রাম চালু করেছে দিল্লি সরকার। দেখো মেরি দিল্লি মোবাইল অ্যাপ্লিকেশন এটি লঞ্চ করলেন অরবিন্দ কেজরিওয়াল। মাই পার্কিং অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এটি দিল্লিতে। ভারতের প্রথম শিশু বান্ধব ভ্যাকসিন কেন্দ্র এটিও দিল্লিতে শুরু হলো। অঙ্গনওয়াড়ি অন হুইলস ইনিশিয়েটিভ এটিও দিল্লি লঞ্চ করেছে, এবং রেড লাইট অন গাড়ি অফ ক্যাম্পেইন পুনরায় চালু করেছে দিল্লি সরকার। দিল্লির যিনি মুখ্যমন্ত্রী বর্তমান অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। লোকসভা সিট 7, রাজ্যসভা সিট 3।
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দিল্লিতে রেড ফোর্ট, কুতুব মিনার এবং হুমায়ুন টম্ব। সম্প্রতি কোথায় আপেল উৎসবের সূচনা করলো কেন্দ্রীয় কৃষি মন্ত্রক? এর সঠিক উত্তর জম্মু কাশ্মীরে। এটি জম্মু কাশ্মীরে শুরু হলো এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এটি চালু করলেন। এই যে সারা ভারতে যে মোট আপেল হয় তার 87% আপেল কিন্তু একা জম্মু কাশ্মীর তৈরি করে। কিন্তু এই সাপেক্ষে অ্যাপেল বোল অফ ইন্ডিয়া বা ভারতের আপেল ঝুড়ি, এটা কিন্তু জম্মু কাশ্মীরকে বলা হয়ে থাকে না, এটা বলা হয়ে থাকে কোটগার বলে একটি জায়গা। এই কোটগার এটি হিমাচল প্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হল এটি কোথায় লঞ্চ করা হয়েছে? এর সঠিক উত্তর শ্রীনগর। জম্মু কাশ্মীরের শ্রীনগরে এটি লঞ্চ করা হয়েছে। এই যে চিত্রটি দেখছেন এটি এই ভাসমান সিনেমা হলের, যেটি ওপেন এয়ার ভাসমান সিনেমা হল, অর্থাৎ চারপাশে বদ্ধ নয়, এবং শ্রীনগরের ডাল লেক, বিখ্যাত ডাল লেক, সেখানেই এটি কিন্তু চালু করা হলো। এছাড়া জম্মু কাশ্মীর সম্প্রতি খবরে রয়েছে শ্রীনগর শহরে ড্রোনের ব্যবহার বিক্রয় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। দরবার মুখ প্রথা এটি বন্ধ করে দেওয়া হলো। 1872 সাল থেকে এই প্রথাটা চলতো। বাংলা সোয়াম মেলা এটি জম্মু কাশ্মীর অনুষ্ঠিত হলো। সরকারি সিস্টেমে স্বচ্ছতা আনতে প্রুফ নামে মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। কার কান্ধার প্রকল্প চালু করেছে তাঁতিদের জন্য। সুকুন নামে 24x7 হেল্পলাইন নাম্বার চালু করেছে। ভাসমান এটিএম এটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শ্রীনগরের ডাল লেকেই চালু করেছে। সাত নামে একটি উদ্যোগ চালু করেছে বয়স্ক মানুষদের জন্য। ট্যুরিস্ট ভিলেজ নেটওয়ার্ক ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। এক গ্রাম পঞ্চায়েত এক ডিজিপি সখী মিশন চালু করেছে এবং জাফরান চাষীদের ইনকাম বৃদ্ধি করতে জাসানি জাফরান এর চালু করেছে কিন্তু এই জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর এর যে রাজধানী দুটো, গ্রীষ্মকালীন শ্রীনগর, শীতকালীন জম্মু, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। হাইকোর্ট জম্মু এবং কাশ্মীর হাইকোর্ট, জম্মু এবং কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট। ন্যাশনাল পার্ক দাচিগ্রাম, কিস্তোয়ার এবং সিটি ফরেস্ট বা সেলিম আলী ন্যাশনাল পার্ক, যেটি শ্রীনগরে অবস্থিত। ডান্স ফ্রম কুদ, ধুমার, রাউত, ভানপাথেয়ার এবং হাফিজা। ফেস্টিভ্যাল টিউলিপ, ক্ষীরভবানী মেলা, উধমপুর মেলা। রামসার সাইট, হোকেরা ওয়েটল্যান্ড, সুরিনসার, মানসার লেক এবং উলার লেক। পরের প্রশ্ন, সম্প্রতি বাসস্থানহীন পরিবারের বসবাসের জন্য বিনামূল্যে জায়গা প্রদান করার কথা ঘোষণা করেছে কোন রাজ্য? এর সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। গৃহহীনদের গৃহ দেওয়ার জন্য, একটু বুঝতেই পারছেন এই কারণে এটি চালু করা হলো। এছাড়া সম্প্রতি মধ্যপ্রদেশ খবরে রয়েছে এশিয়ার দীর্ঘতম হাই স্পিড টেস্ট ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে। আয়ুর্বেদকে আরো জনপ্রিয় করে তোলার জন্য দেভরানায়া প্রকল্প চালু করেছে মধ্যপ্রদেশ। ভারতের একমাত্র ইন্দোর শহর যারা ইন্টারন্যাশনাল ক্লিন এয়ার ক্যাটালিস্ট প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছে। সাতপুরা টাইগার রিজার্ভ এরা ন্যাটোস গ্রুপ আর্থ হিরোজ পুরস্কার জিতেছে, যেটি মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদ জেলায় এই সাতপুরা ন্যাশনাল টাইগার রিজার্ভ যেটি সেটি অবস্থিত। ভারতের প্রথম শহর হিসাবে ইন্দোর, যারা ওয়াটার প্লাস সিটি ঘোষিত হয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্মৃতিতে একটি স্মারক এটিও গড়ে তুলছে মধ্যপ্রদেশ। দ্বিতীয় রাজ্য হিসাবে ন্যাশনাল এডুকেশন পলিসিকে রূপান্তরিত করেছে। প্রথম রাজ্য এটা কারা করেছিল? এটি করেছিল কিন্তু কর্ণাটক। ট্যালেন্টেড খেলোয়াড় খোঁজার জন্য ট্যালেন্ট সার্চ ক্যাম্পেইন লঞ্চ করেছে। ওবিসি সম্প্রদায়ের জন্য 27% পদ সংরক্ষণ করলো চাকরিতে মধ্যপ্রদেশ। এছাড়া মুখ্যমন্ত্রী রেশন আপকে দেওয়ার যোজনা লঞ্চ করলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের যে রাজধানী সেটা হচ্ছে ভোপাল। লোকসভা সিট 29, রাজ্যসভা সিট 11। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গভর্নর মঙ্গলভাই চাঙ্গাভাই। হাইকোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্ট, যেটি জব্বলপুরে অবস্থিত। জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত। ন্যাশনাল পার্ক কানা, মাধব, বান্ধবগড়, পেঞ্চ, বনবিহার, পান্না, সঞ্জয়, সাতপুরা, ফসিলস, পালপুর, পুনঃ। ডান্স ফর্ম মাটকি, নৌরাতা, মঞ্চ, বৃদ্ধা এবং ফুলপাতি। ফেস্টিভ্যাল মান্ডু, তানসেন। নমস্তে হচ্ছে উজ্জয়িন কুম, খাজুরাও ডান্স, লোকরাং এবং ঘুঘুরিয়াহাট। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খাজুরাও গ্রুপ অফ মনুমেন্টস, বুদ্ধিস্ট মনুমেন্ট অ্যাট সাচি এবং রক শেল্টার অফ ভীমবেটকা। পরের প্রশ্ন, চাষীদেরকে গুণমান সম্পন্ন বীজ প্রদান করতে উত্তম বীজ পোর্টাল এটি লঞ্চ করেছে কারা? এর সঠিক উত্তর হচ্ছে হরিয়ানা এটি লঞ্চ করেছে। বুঝতেই পারছেন যে বীজে এখনকার দিনে ভেজাল অত্যন্ত বেড়ে যাচ্ছে, তো যাতে চাষিরা কম দামে ভালো বীজ পান এবং সেটার কোয়ালিটি সব থেকে ভালো হয়, তার জন্যই পোর্টাল লঞ্চ করলো হরিয়ানা। এছাড়া সম্প্রতি খবরে রয়েছে ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট স্কিম চালু করেছে। সংস্কৃত ভাষায় বিভিন্ন পুরস্কার জয়ী পণ্ডিতদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। 2024 সালের মধ্যে বেকারত্ব দূরীকরণের জন্য হার্ড স্টোর ক্যাম্পেইন চালু করেছে। হিসার এয়ারপোর্টের নাম মহারাজা অগ্রসেনার নামে রাখা হয়েছে। গোরখধান্দা শব্দটি ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে। ভারতের উচ্চতম এয়ার পিউরিফায়ারের উদ্বোধন হয়েছে চণ্ডীগড়ে। ভারতের প্রথম রাজ্য হিসাবে কৃষিক্ষেত্রে সৌরবিদ্যুৎ চালিত পাম্প লাগাতে চলেছে হরিয়ানা। উইমেন্স ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ এটি হরিয়ানাতে হলো। সরকারি কর্মচারীদের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে দিয়েছে হরিয়ানা। এছাড়া বার্ষিক 1.80 লক্ষ টাকার কম ইনকামকারী পরিবারের সন্তানদের বিনামূল্যে শিক্ষা প্রদানের কথা ঘোষণা করেছে এই হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার 1 নভেম্বর 1966 সালে পাঞ্জাবের থেকে আলাদা হরিয়ানা রাজ্যের উৎপত্তি। লোকসভা সিট 10, রাজ্যসভা সিট 5। গভর্নর বন্দরু দত্তাত্রেয়, হাইকোর্ট পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। ন্যাশনাল পার্ক সুলতানপুর এবং কালেসার।
ডান্স ফর্ম ঝুমার, গুগ্গা, গিদ্ধা, সাম্মি, কিকলি, জাগো, লুড্ডি এবং তিয়ান। ফেস্টিভ্যাল পিঞ্জো হেরিটেজ, সুরজকুন্ড ইন্টারন্যাশনাল ক্লাব, দুর্গা নবমী এবং কার্তিক ফেয়ার। রামসার সাইট বন্দিদাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং সুলতানপুর ন্যাশনাল পার্ক। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চণ্ডীগড়ে অবস্থিত, দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লেক ওরবাসিয়া। পরের প্রশ্ন, উপজাতি সংস্কৃতির সংরক্ষণের জন্য 29টি মিউজিয়াম তৈরি করলো কোন রাজ্য? এর সঠিক উত্তর হচ্ছে মণিপুর। এবং এই যে 29টি মিউজিয়াম, এটি 29টি জাতি বা ওখানকার 29টি উপজাতি তাদের জন্য এটি তৈরি করা হয়েছে। এবং এই 29টি মিউজিয়াম এটি 10টি জেলায় খোলা হচ্ছে মণিপুরে। এছাড়া মণিপুর সরকারের সম্প্রতি যে সমস্ত কারণে খবরে রয়েছে, বন, পরিবেশ এবং জলবায়ু রক্ষার্থে কসমোস সাইট চালু করেছে। ভারতের মণিপুর রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের ট্রায়াল সম্পন্ন হলো, যেটি ভাঙ্গাই জুনাপুর রেল স্টেশন পর্যন্ত গেছে। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এটি মণিপুরে 16টি ন্যাশনাল হাইওয়ে প্রজেক্টের শিলান্যাস করেছে। মীরাবাই চানু ইনি এএসপি অফ স্পোর্টস হতে চলেছেন মণিপুরে। এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা যেটা হবে মীরাবাই চানু। মীরাবাই চানু মণিপুরের এএসপি অফ স্পোর্টস হতে চলেছে। মুখ্যমন্ত্রী কোভিড-19 অ্যাফেক্টেড লাইভলিহুড অ্যাসিস্ট্যান্স স্কিম এটিও চালু করেছে মণিপুর। শিরাখং চিলি এবং ট্যামেলগং অরেঞ্জ এটি জিআই ট্যাগ পেয়েছে, এগুলো মণিপুরের। এবং চিফ মিনিস্টার হেলথ ফর অল স্কিম লঞ্চ করেছে মণিপুর। মণিপুরের রাজধানী ইম্ফল 21শে জানুয়ারি 1972 সালে আসাম থেকে আলাদা হয়ে রাজ্য হয়। লোকসভায় সিট 2, রাজ্যসভায় সিট 1। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, গভর্নর লা গণেশন, হাইকোর্ট মণিপুর হাইকোর্ট। ন্যাশনাল পার্ক কেইবুল লামজাও, যেটি লোকটাক লেকে অবস্থিত, ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। ডান্স ফর্ম নুপুলা, ঢোলছলম, মাইবি, থাংটা এবং খাম্বা তৈরি। ফেস্টিভ্যাল লাইহারোবা, প্রচুর পরীক্ষা এসে গেছে। এছাড়া দুই নাগাইনি, সাংগাই, সিরুই লিলি এবং চুম্পা। রামসার সাইট লোকটাক। পরের প্রশ্ন, সম্প্রতি পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন? এর সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব লোক কংগ্রেস। ইনি এর আগে কংগ্রেসের তরফ থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। কদিন আগে এনাকে সরিয়ে দেওয়া হয়, তারপর তিনি নতুন দল প্রতিষ্ঠা করলেন। যদিও এই প্রথম নয়, এর আগেও তিনি আরেকবার নতুন দল প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া সম্প্রতি পাঞ্জাব খবরে রয়েছে প্রথম রাজ্য যারা বিশ্ব কোভ্যাক্স জোটে যোগদান করেছে। কোভেদ ফাতে প্রোগ্রাম চালু করেছে। কনস্ট্রাকশন কর্মীদের মাসে 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। মোহালি হকি স্টেডিয়ামের নাম বদলে বলবীর সিং সিনিয়রের নামে রাখা হয়েছে, যিনি একজন বিখ্যাত হকি খেলোয়াড় ছিলেন। পাঞ্জাব কিংস আইপিএল ফ্র্যাঞ্চাইজি, এরা প্রজেক্ট শাহ চালু করলো। উড়ান প্রকল্প চালু করেছে পাঞ্জাব। মেরা কাম মেরা ওয়ান স্কিম চালু করেছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইনোভেশন মিশন এটিও চালু করেছে পাঞ্জাব সরকার। পাঞ্জাবের প্রথম ব্রেস্ট মিল্ক পাম্প ব্যাংক এটি লুধিয়ানাতে চালু হয়েছে। মেরা ঘর মেরা নাম এটি স্কিমও লঞ্চ করলো পাঞ্জাব। পাঞ্জাব মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চান্নি, এবং ইনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে অমরিন্দর সিং আর কি নতুন দল খুললেন। রাজধানী চণ্ডীগড় 1 নভেম্বর 1966 সালে পাঞ্জাব আর হরিয়ানা আলাদা হয়। লোকসভা সিট 13, রাজ্যসভা সিট 7। গভর্নর বানওয়ালিলাল পুরোহিত। হাইকোর্ট পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। ডান্স ফর্ম গাটকা, ভাংরা, গিদ্ধা, সাম্মি, কিকলি এবং তিয়ান। ফেস্টিভ্যাল বৈশাখী, হোলা মহল্লা, লোহরি এবং গুড়ি পরব। রামসার সাইট বিয়াস কনজারভেশন রিজার্ভ, হারিকে ওয়েটল্যান্ড, কানজলি ওয়েটল্যান্ড, কেশবপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ এবং নাঙ্গাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা চণ্ডীগড়ে অবস্থিত, যেহেতু চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানার কমন ক্যাপিটাল। এবার ডিফেন্স সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে, সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ড কোন জাহাজটি অন্তর্ভুক্ত হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সার্থক জাহাজটি অন্তর্ভুক্ত হয়েছে। এটি গুজরাটের পোরবন্দর জেলায় এটিকে নিয়ে আসা হলো আর কি। এটি পশ্চিম উপকূলে এটি টহল দেবে। এছাড়া সম্প্রতি আর কিছু যদি আমরা রিভাইজ দিয়ে নিই ডিফেন্স সংক্রান্ত, অক্সিজেন পুনর্নবীকরণ সিস্টেম এটি তৈরি করেছে ভারতীয় নেভি। আশ্রিতা ভি ওলেট্টি ইনি ভারতের প্রথম এবং একমাত্র মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার। ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ হয়েছেন রণবীর সিং। অপারেশন সমুদ্র সেতু এটি চালু করেছে ভারতীয় নভি। আইএনএস রাজপুতকে ডিকমিশন অর্থাৎ বাতিল করে দেওয়া হলো এখন থেকে আর কি, এতদিন পরে না রিটায়ার করলো আর কি আইএনএস রাজপুত। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত, এটি 2022 সালে চালু হতে চলেছে। অনার ফার্স্ট ইনিশিয়েটিভ এর জন্য আইডিএফসি ব্যাংকের সাথে মৌস্বাক্ষর করেছে ভারতীয় নেভি। ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন চিফ হচ্ছেন বিবেক রাম চৌধুরী, যিনি 27তম প্রধান হবেন। অ্যাকচুয়ালি তিনি এখন হয়ে গেছে। পরের প্রশ্ন, ভারতের সাথে ডেজার্ট ওয়ারিয়ার নামে বায়ুসেনা অনুশীলন অনুষ্ঠিত করলো কোন দেশ? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ইজিপ্ট, এবং এটি অনুষ্ঠিত হয়েছে ইজিপ্টে। এবং বায়ুসেনা বুঝতেই পারছে এটা এয়ারফোর্স এর মধ্যে হয়েছে, এবং এটি হচ্ছে এল বেরিগাল
এয়ারবেস, এখানে এটি অনুষ্ঠিত হয়েছে। ইজিপ্টের রাজধানী কায়রো, কারেন্সি হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড এবং প্রেসিডেন্ট আবদেল ফাতে আল সিসি। এছাড়া সম্প্রতি ঘটে আর কিছু মহড়া যদি আমরা রিভাইজ দিয়ে নিই, অসি ইন্ডেক্স, এটি নৌসেনা ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। ভারত এবং নেপালের মধ্যে সূর্য কিরণ, যেটি পিথরগড়ে হয়েছে। সামুদ্র শক্তি, এটি ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছে। মিত্র শক্তি, এটি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছে। জিমেক্স, যেটি ভারত এবং জাপানের মধ্যে আরব সাগরে হয়েছে। অজয় ওয়ারিয়ার্স, যেটি ইউকের সাথে হয়েছে। এক্স মিলান, এটি ভারত অনুষ্ঠিত করবে। এগুলো অনেকটা দেশ, অনেকগুলো দেশ, প্রায় 40টা দেশে অংশগ্রহণ করবে। এটা 2022 সালে হবে। আমেরিকার সঙ্গে আলাস্কাতে হয়েছে এক্স যুদ্ধ অভ্যাস, এবং যুক্তরাজ্যের সাথে প্রথমবার অর্থাৎ ইউকের সঙ্গে কঙ্কন শক্তি 2021 নামে পরিষেবা অনুশীলন, অর্থাৎ এতে নেভি, ল্যান্ড এবং আকাশ, এয়ারফোর্স, এই তিনটে একত্রে অনুশীলন করছে। এবার ইম্পর্টেন্ট যে রিক্রুটমেন্ট গুলো সেগুলো যদি আমরা একবার দেখে নিই। প্রথম যেটা, ন্যাশনাল ব্যাংক ফর ফিনান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন কে হলেন? এর সঠিক উত্তর হচ্ছে কেভি কামাত, এবং এই যে কেভি কামাত, তিনি আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন এমডি। পরের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে পুনরায় কে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর শক্তিকান্ত দাস, ইনি এতদিনও গভর্নর ছিলেন। এই শক্তিকান্ত দাস ইনি 25তম গভর্নর। আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার মুম্বাই, 1 এপ্রিল 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা কলকাতায় স্থাপিত হয়। 1 জানুয়ারি 1949 ন্যাশনালাইজড হয়েছে। ডেপুটি গভর্নররা হলেন এম রাজেশ্বর রাও, এম ডি পাত্র, এম কে জে, টি রবিশঙ্কর। প্রথম গভর্নর ছিলেন স্যার অসবর্ন স্মিথ, এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি ডি দেশমুখ। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল হিসাবে দ্বিতীয়বার পুনরায় কে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর হচ্ছে টেড্রাস অ্যাধানম, এবং ইনি ইথিওপিয়ার একজন বায়োলজিস্ট। পরের প্রশ্ন, ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার্স অ্যান্ড কমার্স বা কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফআইসিসিআই এর নতুন ডিরেক্টর কে হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অরুণ চাওলা। অরুণ চাওলা 2011 সালে এফআইসিসিআই এ যোগদান করেন, এবং তিনি এতদিন ডেপুটি ডিরেক্টর জেনারেল ছিলেন। এফআইসিসিআই 1927 সালে তৈরি হয়। এবার সিএইচএসএল এই প্রশ্নটাই এসেছিল, এফআইসিসিআই কবে প্রতিষ্ঠা হয়? প্রেসিডেন্ট হর্ষবর্ধন নেওটিয়া, সিইও সঙ্গীতা রেড্ডি, এটিও ইম্পর্টেন্ট, সঙ্গীতা রেড্ডিটা, এবং হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, সম্প্রতি পার্থ সৎপথী কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন? এবং এর সঠিক উত্তর হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, কারেন্সি হাঙ্গেরিয়ান ফরিন্ট, এবং প্রেসিডেন্ট হচ্ছে জানোস আদে। পরের প্রশ্ন, স্পেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে হচ্ছেন? এর সঠিক উত্তর হচ্ছে দীনেশ পট্টনায়ক, এবং এই স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ, এবং কারেন্সি ইউরো। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হলেন পবন কাপুর? এর সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। রাশিয়া খুব ইম্পর্টেন্ট একটা দেশ, সে তো জানেন। আমাদের কিন্তু যে সমস্ত দেশগুলো মনে রাখতে হবে, তার মধ্যে রাশিয়া, আমেরিকা, ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র এইগুলো, ইউকে, এইগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। আর বাকি এই হাঙ্গেরি, স্পেন যেগুলো আলোচনা করলাম, এগুলো রিসেন্ট আগামী 2 মাসের যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ, তারপরে আর মনে রাখার প্রয়োজন পড়ে না। রাশিয়ার রাজধানী ভ্লাদিমির পুতিন, ক্যাপিটাল মস্কো, কারেন্সি রাশিয়ান রুবেল, এবং পার্লামেন্টের নাম দুমা। এবং যেগুলো মনে রাখার দরকার, যে সমস্ত রাষ্ট্রদূতগুলোর নাম, সেগুলো আমরা একবার রিভাইজ দিন। শ্রীলঙ্কার হচ্ছে গোপাল বাগলে, নেপাল বিনয় মোহন কাটরা, ইউএসএ তরণজিৎ সিং সান্ধু, ফ্রান্স জাভেদ আশরাফ, ব্রিটেন গায়ত্রী ঈশ্বর কুমার, আফগানিস্তান গ্রেটা ট্যান্ডন, বাংলাদেশ বিক্রম দোরাস্বামী, নেদারল্যান্ড প্রদীপ কুমার রাওত, ভুটান রুচিরা কম্বোজ, মায়ানমার হচ্ছে সৌরভ কুমার, পাকিস্তানে কেউ নেই, চায়না বিক্রম মিস্ত্রি, জার্মানি হরিশ পারধানে, এবং রাশিয়া হচ্ছে পবন কাপুর। এবং এই সাপেক্ষে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ, আপনারা যে এই যে ভিডিও যেটা এগুলো যা আলোচনা হচ্ছে সেগুলো যে পিডিএফ, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো তার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সাথে সাথেই হয়তো অনেক সময় দেওয়া হয় না, প্রায় 24 ঘন্টা অনেক সময় লেগে যায় পিডিএফ গুলো আপডেট দিতে। তো তার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন, টেলিগ্রামের লিংক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। এবার আমরা ইম্পর্টেন্ট ইন্ডেক্স সেগুলো একবার রিভাইজ দিয়ে নিই। প্রথমেই যেটা, এডেল গিভেন হুন ইন্ডিয়া ফিলান্থ্রপি লিস্ট 2021, এতে প্রথম স্থানে আছে কে? এর সঠিক উত্তর হচ্ছে আজিম প্রেমজি। আজিম প্রেমজি, যিনি উইপ্রোর ফাউন্ডার। উইপ্রো হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম আইটি কোম্পানি, বর্তমানে টিসিএস এবং ইনফোসিসের পরে। পরের প্রশ্ন, স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স 2020, এতে প্রথম স্থানে আছে কারা? এর সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। ভারতের যে রাজ্যগুলো রয়েছে তাদের মধ্যে এনার্জি সব থেকে ভালোভাবে ব্যবহার কারা করে, অর্থাৎ এনার্জি কনজিউম প্রচুর হয় কিন্তু এনার্জির অপচয় হয় না,
এই হিসাবে ইন্ডেক্স আবার বানানো হয় এবং তাতে বড় রাজ্যগুলোর মধ্যে প্রথম স্থানে আছে কর্ণাটক। পরের প্রশ্ন, 2021 পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্সে প্রথম স্থানে আছে কারা? এর সঠিক উত্তর হচ্ছে কেরালা। এবং এই পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স হচ্ছে সরকার কত ভালোভাবে পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছে, সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না, এর উপরে ইন্ডেক্সে বার করা হয়। এছাড়া কিছু ইন্ডেক্স আমরা যদি রিভাইজ দিয়ে নিই, কিউএস বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ ভারতের 3টি বিশ্ববিদ্যালয় প্রথম 200-তে আছে। আইআইটি বোম্বে 177, আইআইটি দিল্লি 185 এবং আইএসসি ব্যাঙ্গালোর 186। ওভারঅল প্রথমে আছে এমআইটি। তারপর হচ্ছে 2020 সালের ইজ অফ লিভিং ইন্ডেক্স, এতে প্রথম স্থানে আছে কর্ণাটকের ব্যাঙ্গালোর। 2020 সালের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে ভারতের স্থান পঞ্চম, প্রথম স্থানে আছে চীন। স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ড কন্টেক্স 2020, এতে প্রথম স্থানে আছে উত্তরপ্রদেশ। ব্লকচেইন ডাটা প্ল্যাটফর্মের রিপোর্ট অনুযায়ী ক্রিপ্টোগ্রহণ, এতে ভারতের স্থান দ্বিতীয়, প্রথম স্থানে আছে ভিয়েতনাম। রোবো ব্যাংক 2021 গ্লোবাল টপ 20 ডেয়ারি কোম্পানিজ, এতে ভারতের আমুল রয়েছে 18তম স্থানে এবং ওভারঅল প্রথমে আছে হচ্ছে ফ্রান্সের ল্যাকটেক্স। টাইমস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এতে প্রথম স্থানে আছে অক্সফোর্ড। এই দুটো কিন্তু আলাদা, একটা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং অপরটি হচ্ছে টাইমস। কিউএস এর সাপেক্ষে আছে এমআইটি বা ম্যাসাচুসেট এবং টাইমস এর সাপেক্ষে কিন্তু অক্সফোর্ড। এবং এতে ভারতের মধ্যে সব থেকে ভালো স্থানে আছে আইআইএসসি ব্যাঙ্গালোর, যেখানে কিউএস এর ইয়েতে আইআইএসসি ব্যাঙ্গালোর কিন্তু ভারতের সাপেক্ষে তৃতীয়। টাইমস ম্যাগাজিন দ্বারা প্রকাশিত বিশ্বের 100 জন সব থেকে প্রভাবশালী মানুষের তালিকায় ভারতের 3 জন রয়েছেন, একজন নরেন্দ্র মোদী, একজন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপরজন আদার পুনাওয়ালা। এফএসএসআই দ্বারা প্রকাশিত থার্ড স্টেট ফুড সিকিউরিটি ইন্ডেক্স, এতে প্রথম স্থানে আছে জম্মু কাশ্মীর। বড় রাজ্যগুলোর মধ্যে এতে প্রথম স্থানে আছে গুজরাট এবং ছোট রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে আছে গোয়া। জম্মু কাশ্মীর আছে ইউনিয়ন টেরিটরিগুলোর মধ্যে। ফোর্বস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টরস এর তালিকায় শীর্ষস্থানে আছে রাশ্মিকা মান্দানা। ফোর্বস ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ার 2021 ভারতের মধ্যে প্রথম স্থানে আছে রিলায়েন্স। এবং ওভারঅল সারা পৃথিবীতে প্রথম স্থানে কারা আছে? এখানে ছিল স্যামসাং। এবং হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2021, এতে প্রথম স্থানে আছে মুকেশ আম্বানি। ডিআরডিও সংক্রান্ত একটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেটা হচ্ছে উড়িষ্যা উপকূলে কোন ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো ডিআরডিও? এর সঠিক উত্তর অগ্নি 5। চাঁদিপুর রেঞ্জ, যেটাকে আমরা আব্দুল কালাম আইল্যান্ড বলা হয়ে থাকে, সেখান থেকে এটি হুইলার দ্বীপ বা আব্দুল কালাম আইল্যান্ড, হুইলার দ্বীপ বা আব্দুল কালাম আইল্যান্ড উড়িষ্যায়, সেখান থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে। এবং এর রেঞ্জ কিন্তু 5000 কিলোমিটার, যেটা অত্যন্ত বেশি আর কি। এছাড়া ডিআরডিও সম্প্রতি খবরে রয়েছে করোনা ভাইরাস চিহ্নিত করার জন্য আত্মান এআই নামে একটি অ্যালগোরিদমিক যন্ত্র তৈরি করেছে, যার ফলে এক্স রে মারফতই বোঝা যাবে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত কিনা। সম্প্রতি ডিআরডিও ডিপকোভ্যান নামে একটি করোনা ভাইরাস অ্যান্টিবডি ডিটেকশন কিট তৈরি করেছে। আইসোথার্মাল ফর্গিং টেকনোলজি ডেভেলপ করেছে ডিআরডিও। নির্ভয় সাবসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করেছে। ভারতীয় পদ্ধতিতে নির্মিত রকেট পিনাকা এর সফল পরীক্ষা করেছে ডিআরডিও। সম্প্রতি ভারতীয় সেনাতে 12টি শর্ট স্প্যান ব্রিজিং সিস্টেমের যোগ হয়েছে, যা ডিজাইন করেছিল ডিআরডিও। আকাশ এনজি নামে নতুন প্রজন্মের একটি ভূমি থেকে বায়ু মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছে। অ্যাডভান্স চাপ টেকনোলজি তৈরি করেছে ডিআরডিও, যেগুলো জেট বিমানগুলিকে শত্রু মিসাইলের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে। এবং এটি বিশাখাপত্তনম বন্দর থেকে লঞ্চ করা হয়েছে, যেটি হ্যাল এবং ডিআরডিও মিলে নির্মাণ করেছে। ডিআরডিও, যার পুরো কথা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, হেডকোয়ার্টার নতুন দিল্লি, তৈরি হয়েছে 1958 সালে। চেয়ারম্যান জি সতীশ রেড্ডি এবং লঞ্চিং স্টেশন নিয়ে আমরা আগেই আলোচনা করলাম। ইম্পর্টেন্ট ডেজ গুলো এই মাসের, এই সপ্তাহের আর কি যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা একবার দেখে নিই। তার মধ্যে প্রথমটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম, কিন্তু কোশ্চেনটা দেওয়া হয়নি। 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়, আগের ভিডিওতে আলোচনা করেছি আর করলাম। দ্বিতীয় হচ্ছে ওয়ার্ল্ড ভেগান ডে, এটি কবে পালন করা হয়? এটি পালন করা হয় 1 নভেম্বর। অ্যাকচুয়ালি ভেজ আর ভেগান এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভেজ মানে তো ভেজিটেরিয়ান, আর ভেগানরা না আরো বেশি কঠোর ভেজিটেরিয়ান, মানে ওরা পশুদের কোন রকম অত্যাচারই আর কি সহ্য করতে পারে না। যদিও এদের ব্যাপার নিয়ে অনেক রকম প্রশ্ন থেকেই যায়, এদের যে নীতি সেটা কতটা ঠিক আর কতটা ভুল সেই নিয়ে। যাই হোক, ভেগানরা আরো বেশি কঠোর হয় কি আর কি, তারা পশু থেকে কিছুই আর কি নেয় না। ভেজরা আর কি শুধুমাত্র কি পশু খাদ্য খায় না, সেখানে ভেগান যারা তারা চামড়ার কিছু পরবে না, তারপর এমনকি গরুর দুধ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুষ্টি, সেটা পর্যন্ত তারা খায় না। তার বদলে তারা আর কি যেটা গাছের থেকে এক ধরনের দুধ পাওয়া যায় সেগুলো তারা আর কি নিয়ে থাকে। এবং এই নিয়ে কিছুদিন আগে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, যে আমুলকে বলেছিল যে গরুর দুধ ব্যবহার বন্ধ করে তার বদলে ভেগান মিল্ক প্রডিউস করতে। তো যাই হোক, এই সব নিয়ে তো 1 নভেম্বর এটি পালন করা হয়, কারণ এই দিন এই
ভেগান সোসাইটি, এটি ইউকে তে অবস্থিত, সেটি প্রতিষ্ঠা হয়েছিল তাই। ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে এটি কবে পালন করা হয়? এটি পালন করা হয়ে থাকে 5ই নভেম্বর। এবং 5ই নভেম্বর এটি, সুনামি কি আমরা তো জানি, সুনামি একটি জাপানি শব্দ এবং যেটা সমুদ্রে হয়ে থাকে জলোচ্ছ্বাস। চিত্রটা দেখছেন, এটা তো তাও কম আর কি। এবং এই সাপেক্ষে ডিসেম্বর মাসে 2004 সালের ডিসেম্বর মাসে ভারতে যে ভয়াবহ সুনামি হয়েছিল, ভারত মহাসাগরীয় অঞ্চলে 14টি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আন্দামান উপকূলে কি হয়েছিল আমরা সবাই জানি, এখনো হয়তো মনে রয়েছে। তো এই যে সুনামির যে ভয়াবহ ক্ষতিগ্রস্ততা আর কি, সেই নিয়ে স্মরণ করার জন্যই 5ই নভেম্বর এই দিনটি পালন করা হয়ে থাকে। এবার এই সপ্তাহে যে গুরুত্বপূর্ণ মৃত্যুগুলো হয়েছে সেগুলো যদি আমরা একবার দেখে নিই। তার মধ্যে পুনিত রাজকুমার সম্প্রতি মারা গেছেন, যিনি একজন বিখ্যাত অভিনেতা ছিলেন। মূলত কানাড়া সিনেমা, অর্থাৎ কর্ণাটকে যে সিনেমাগুলো হয়ে থাকে না, কর্ণাটকের যে ভাষা কানাড়া, তো সেই ভাষায় তিনি অভিনয় করতেন। দ্বিতীয় হচ্ছে ইউসুফ হোসেন, ইনি অভিনেতা ছিলেন একজন, মূলত হিন্দি সিনেমাতে ইনি অভিনয় করতেন। তো এনারও সম্প্রতি মৃত্যু হয়ে গেছে। এছাড়া সম্প্রতি যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা মারা গেছেন, যার মধ্যে একটি সুরেখা সিকরি, ও আরেকজন হচ্ছে উর্মিল কুমার থালপিয়াল, ও অনুপ সেন, আনন্দ কান্না, সিদ্ধার্থ শুক্লা এবং ঘনশ্যাম নায়ক, এরা মারা গেছেন। যার মধ্যে সিদ্ধার্থ শুক্লা এবং সুরেখা সিকরি এই দুটো খুব বেশি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সম্প্রতি মারা গেলেন ডক্টর এম কৃষ্ণন নায়ার, তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? এর সঠিক উত্তর অঙ্কোলজিস্ট, অর্থাৎ যারা ক্যান্সার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন বা ক্যান্সারের চিকিৎসক যারা, তাদেরকে অঙ্কোলজিস্ট বলা হয়। ইনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন এবং তার সঙ্গে ইনি ক্যান্সার ট্রিটমেন্টের বিভিন্ন নতুন পদ্ধতিও আবিষ্কার করেছিলেন। এছাড়া কিছু সায়েন্স সংক্রান্ত যারা, সায়েন্স টেকনোলজি এবং কিছু বিখ্যাত পার্সোনালিটি যারা মারা গেছেন, একবার রিভাইজ দিয়ে নিলে তাহলে অসমের প্রথম মহিলা আইএএস অফিসার পারুল দেবী দাস, ইনি মারা গেছেন। বিখ্যাত গণিতজ্ঞ এম এস নরসিম্হা, যিনি কিং ফেইজাল ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছিলেন একমাত্র ভারতীয় হিসাবে, তিনি মারা গেছেন। আয়ুর্বেদ চিকিৎসক পি কে ওয়ারিয়ার মারা গেছেন। অরুণাচল প্রদেশের প্রাক্তন রাজ্যপাল এবং দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার যুদ্ধবীর সিং দাদওয়াল, ইনিও মারা গেছেন। পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী টানু পদ্মনাভাম, ইনিও মারা গেছেন। এবং পাকিস্তানের পরমাণু কর্মসূচির জনক আব্দুল কাদের খান, ইনিও সম্প্রতি মারা গেলেন। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত আহমেদ শাহ আহমদজাই, ইনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান। 1996 সালে তালিবানদের ক্ষমতা দখলের ঠিক আগে, 95 থেকে 96, এই এক বছরের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সুব্রত মুখার্জি, ইনি পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী পদে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে পঞ্চায়েত মন্ত্রী। 2011 থেকে 21 এই পুরো সময়ের জন্য তিনি পঞ্চায়েত মন্ত্রী ছিলেন এবং তার মধ্যেই তার মৃত্যু হলো। এবং ইনি এর আগে কলকাতার 36তম মেয়র ছিলেন, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ইনি কিন্তু এই যে 2021 সালে যে নতুন বিধানসভা হলো না, তার প্রোটার্ম স্পিকার ছিলেন। প্রোটার্ম স্পিকার মানে প্রথম যেদিন বিধানসভা হয় সেদিন তো কেউ স্পিকার থাকে না, তো তার জন্য যিনি সব থেকে বয়স্ক ব্যক্তি তাদের মধ্যে থেকে একজনকে ওই দিন স্পিকারের কাজ করতে হয়, তো তাকে প্রোটার্ম স্পিকার বলা হয়ে থাকে এবং এটি কিন্তু পরীক্ষায় এসে থাকে। এছাড়া সম্প্রতি যে সমস্ত ইম্পর্টেন্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা মারা গেছে একবার রিভাইজ দিয়ে নিলে, জম্মু কাশ্মীরের প্রাক্তন গভর্নর জগমোহন, মহাত্মা গান্ধীর শেষ পার্সোনাল সেক্রেটারি ভি কাল্লানাম, রাষ্ট্রীয় লোকদলের প্রতিষ্ঠাতা অজিত সিং, পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়া, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ, মনমোহন সিং সরকার যেটা ইউপিএ সরকারের সড়ক এবং পরিবহন মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ, অরুণাচল প্রদেশের প্রাক্তন রাজ্যপাল, এটা নিয়ে আগের যে স্লাইডে আলোচনা করলাম, এবং ইরানের প্রথম প্রধানমন্ত্রী আবুল হাসান বানিজদার, এনারা সবাই সম্প্রতি মৃত্যু ঘটেছে। কোম্পানি এবং ব্যাংকিং সংক্রান্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যদি এবার আমরা দেখে নিই, তাহলে অ্যাপেল কোম্পানিকে অতিক্রম করে বিশ্বের সব থেকে মূল্যবান কোম্পানির তকমা কারা পেল? এর যে সঠিক উত্তর মাইক্রোসফট। 2011 সালের পর মাইক্রোসফট আবার সব থেকে বড় কোম্পানি হলো। এই যে মাইক্রোসফট, বর্তমানে মাইক্রোসফটের যে মার্কেট ক্যাপিটাল সেটা হচ্ছে $2.49 ট্রিলিয়ন, এবং সেখানে অ্যাপেলের হচ্ছে $2.46 ট্রিলিয়ন। মাইক্রোসফট সিইও সত্য নাদেলা, তৈরি হয়েছিল 4ই এপ্রিল 1975 সালে, হেডকোয়ার্টার ওয়াশিংটনে এবং ফাউন্ডার বিল গেটস, পল অ্যালেন। মাইক্রোসফট এছাড়া সম্প্রতি খবরে রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার যে ওয়েব ব্রাউজার সেটি সম্পূর্ণ বন্ধ হতে চলেছে। বিশ্বের সব থেকে শক্তিশালী জলবায়ু পরিবর্তন পূর্বাভাস সুপার কম্পিউটার, এটি ইংল্যান্ডের সঙ্গে বানাতে চলেছে মাইক্রোসফট। অন্ধ্রপ্রদেশের বেকার যুবকদের স্কিল ট্রেনিং দেওয়ার জন্য
চুক্তি স্বাক্ষর করেছে অন্ধ্রপ্রদেশ সরকার এবং মাইক্রোসফট। ভারতের উপজাতি উন্নয়ন মন্ত্রকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে উপজাতি বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং দেওয়ার জন্য মাইক্রোসফটটি। সত্য নাদেলা ইনি মাইক্রোসফট কোম্পানির চেয়ারম্যানও হয়েছেন। প্রথম এশিয়া প্যাসিফিক সাইবার সিকিউরিটি কাউন্সিল চালু করেছে মাইক্রোসফট, এবং মাইক্রোসফট একটি পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম চালু করলো যার নাম উইন্ডোজ 11, যেখানে অ্যান্ড্রয়েডও সাপোর্ট করবে। পরের প্রশ্ন, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি দ্বারা ওয়ার্ড অফ দ্য ইয়ার 2021 হিসাবে নামাঙ্কিত হলো কোন শব্দ? এর সঠিক উত্তর ভ্যাক্স। ভ্যাক্স ভ্যাকসিনেশনের শর্ট ফর্মেও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আরো বিভিন্ন ওয়ার্ড যার প্রথম মাসে ভ্যাক্স দিয়ে শুরু। এই ভ্যাক্স এর ব্যবহার গত 4 মাসে 70% বেশি বৃদ্ধি পেয়েছে, তার জন্য একেই অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষিত করা হলো। এছাড়া সম্প্রতি আর কিছু কোম্পানি সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স। স্টে ইন প্লে ক্যাম্পেইনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন মীরাবাই চানু, এবং মীরাবাই চানু এই স্টে ইন প্লে ক্যাম্পেইন এটি অ্যাডিডাস কোম্পানি। ভারতের কৃষকদের জন্য কিষাণ স্টোর চালু করেছে অ্যামাজন। আইওসিএল কোম্পানির ব্র্যান্ড ম্যাসকট হয়েছে এক্সট্রিম ওয়ান্ডার। পালস নামে অনলাইন প্ল্যাটফর্ম, এটি চালু করেছে ফোনপে। ভারতের প্রথম দেশীয় ক্রুজ লাইনার চালু করেছে আইআরসিটিসি। ভারতের প্রথম ইউরো গ্রিন বন্ড এটি ইস্যু করেছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন। পাওয়ার ফিনান্স কর্পোরেশনে ভারতের 11তম মহারত্ন হতে চলেছে। ক্রেডিটমেটের 100% মালিকানা কিনে নিয়েছে পেটিএম। এয়ার ইন্ডিয়াকে কিনে নিয়েছে সম্প্রতি টাটা গ্রুপ। এছাড়া ভারতের প্রথম ভয়েস বেস সোশ্যাল মিডিয়া ফুটে এটি লঞ্চ করেছে অভিনেতা রজনীকান্ত। পরের প্রশ্ন, ইন্ডিয়ান নেভি অফিসারদের পাওয়ার স্যালুট প্যাকেজের আওতায় স্যালারি সংক্রান্ত পরিষেবা প্রদান করবে কোন ব্যাংক? এর সঠিক উত্তর হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। এতে তারা বিভিন্ন রকম সুবিধা পাবে, পেনশন সংক্রান্ত যে সুবিধা, লোন, বিভিন্ন রকম সুবিধা এখানে দেবে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক এর সিই হচ্ছে অমিতাভ চৌধুরী, হেডকোয়ার্টার মুম্বাই, এবং এটি 3রা ডিসেম্বর 1993 সালে আহমেদাবাদে তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, সরকারি ব্যবসা পরিচালনার জন্য এজেন্সি ব্যাংক হিসাবে কোন ব্যাংককে নিযুক্ত করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক? এর সঠিক উত্তর বন্ধন ব্যাংক। অ্যাকচুয়ালি সরকারি ব্যাংকগুলোতে এজেন্সি ব্যাংক হয়, বেসরকারি ব্যাংকের মধ্যে আইসিআইসিআই, তারপর এইচডিএফসি, এরা সবাই রয়েছে। অ্যাক্সিস, বন্ধন ব্যাংকেও তার মধ্যে অ্যাড করা হলো। এতে যে এর ফলে এখানে কি সরকারি স্কিমের যে টাকা, তারপর আপনার পেনশন, এই মাইন বা স্যালারি, এই সমস্ত কিছু এইসব ব্যাংকে এখন থেকে পাওয়া যাবে সরকারি ক্ষেত্রে। বন্ধন ব্যাংক, যার সিইও চন্দ্রশেখর ঘোষ, হেডকোয়ার্টার কলকাতা, ফাউন্ডার চন্দ্রশেখর ঘোষ, চেয়ারপারসন অনুপ কুমার সিনহা, তৈরি হয়েছিল 2001 সালে। এছাড়া সম্প্রতি ব্যাংক সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমরা রিভাইজ দিয়ে নিই, কবচ নামে একটি ব্যক্তিগত লোন স্কিম, এটি চালু করেছে এসবিআই। পে ইউর কন্ট্যাক্ট সার্ভিস চালু করেছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। আরোগ্য হেলথ কেয়ার বিজনেস লোন, এটি চালু করেছে এসবিআই। সালাম ডিলসে নামে একটি ইনিশিয়েটিভ চালু করেছে এইচডিএফসি। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকিং ফ্রড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক নীরব চোপড়াকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ডিজিটাল ট্রেস অ্যাপ লঞ্চ করেছে সিডবি বা স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এই সিডবি আর এক্সিম ব্যাংক অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক মিলে এটা করলো উভারতে সিটারে ফান্ড। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্সিস ব্যাংকে 25 লক্ষ টাকা ফাইন করেছে। বব ওয়াইড নামে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, এটি লঞ্চ করেছে ব্যাংক অফ বরোদা। কাস্টমার আউটরিচ প্রোগ্রামের আওতায় 6S ক্যাম্পেইন, এটি লঞ্চ করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবং সারা ভারতে মাইক্রো এটিএম লঞ্চ করতে চলেছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। রেলওয়ে সংক্রান্ত একটি খবর রয়েছে, সেটি হচ্ছে রেলওয়েতে জালিয়াতি কমাতে কোন কোম্পানির সাথে পার্টনারশিপ করলো আইআরসিটিসি? এর সঠিক উত্তর ট্রুকলার। আইআরসিটিসি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এই যে ট্রুকলারের সাথে, এতে যেটা হবে যে আমরা দেখেছি না যে অনলাইন যখন তৎকাল আমরা কাটতে যাই বা অফলাইনে অনেক সময় তার আগেই টিকিট বুক হয়ে যায়, এই ধরনের জালিয়াতি, তারপর ক্যাটারিং সংক্রান্ত জালিয়াতি, এইগুলো আটকানোর জন্য ট্রুকলারের সঙ্গে পার্টনারশিপ। রেল এছাড়া সম্প্রতি খবরে রয়েছে ভারতের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন, এরা সম্পূর্ণরূপে বৈদ্যুতিকরণ করা হয়েছে এদের। অক্সিজেন এক্সপ্রেস পরিষেবা চালু করেছে ভারতীয় রেল। ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম গ্রিন রেলওয়ে নেটওয়ার্ক হতে চলেছে। হলদিবাড়ি চিলাহাটি রেল লিঙ্ক সার্ভিস শুরু হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে। সারা দেশে 75টি বন্দে ভারত ট্রেন চালু করার কথা ঘোষণা করেছে নরেন্দ্র মোদী। এফএসএসএসআই, ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া, চণ্ডীগড় রেল স্টেশনকে 5 স্টার ইট স্টেশনের সার্টিফিকেট দিয়েছে। এই নিয়ে 5টা হলো, বাকি 4টে হচ্ছে আনন্দ বিহার টার্মিনাল নতুন দিল্লির, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি এবং সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, এবং এছাড়া গুজরাটের ভদোদরা। প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্য রেল কুশল বিকাশ যোজনা লঞ্চ করেছে। এছাড়া ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি জাল দ্বারা চালিত রেল স্টেশন হলো চেন্নাই সেন্ট্রাল। এখানে রেলের গুরুত্বপূর্ণ সব জোনগুলো আছে আর কি, 18টা রেলওয়ে জোন, আপনারা একবার দেখে নেবেন, পিডিএফেও দেওয়া থাকবে। এবার স্পোর্টস সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যদি আমরা দেখে নিই, এমসিসি লাইফ মেম্বারশিপ অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কোন দুই ক্রিকেটার? এদের সঠিক উত্তর হরভজন সিং এবং জামাল সিনহা, দুজনই ভারতের ক্রিকেটার, এবং মোট 16 জনকে দেওয়া হয়েছে, তার মধ্যে 2জন ভারতীয়।
ক্রিকেট এছাড়া সম্প্রতি খবরে রয়েছে ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম গোলাপি বলে টেস্ট খেলেছে অস্ট্রেলিয়ার সঙ্গে, এবং যে ম্যাচে ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করেছেন স্মৃতি মান্দানা। ১৫তম ক্রিকেটার হিসাবে ওয়ানডে ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করেছেন আয়ারল্যান্ডের আমি হান্টার। কেকেআর কে পরাজিত করে আইপিএল জিতেছে এবছর সিএসকে। ৩০০টি টি-টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেন্সি করা প্রথম ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ বলে ৪টি উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার হয়েছে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার। এবং ২০২২ আইপিএল এ আরো দুটো নতুন টিম নেবে, অংশগ্রহণ করবে, যার একটা আহমেদাবাদের এবং অপরটি লখনৌর। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ডিপ জুডো চ্যাম্পিয়নশিপ ২০২১-এ প্রথম স্থান অধিকার করলো ভারতের কোন রাজ্যের সিনিয়র জুডো টিম? এর সঠিক উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর। ডিপ জুডো চ্যাম্পিয়নশিপ, এর থেকে বুঝতেই পারছেন এরা কানে শুনতে পান না, তো সেখান থেকে এটা হচ্ছে। এবং এই যে ডিপ জুডো চ্যাম্পিয়নশিপ, এটি অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে এটি অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, সার্বিয়াতে অনুষ্ঠিত ফিফথ রুজনা চেস টুর্নামেন্ট এটি জিতেছেন কোন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার? এর সঠিক উত্তর পি ইনিয়ান। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড টেবিল টেনিস কন্টেন্ডার টেনিসে মেন্স ডবল টাইটেল জিতলেন কারা? এর সঠিক উত্তর জি সাইথিয়ান এবং হারমিত দেশাই। এনারা দুজন ভারতীয় টেবিল টেনিস প্লেয়ার। এটি হচ্ছে জি সাইথিয়ান এবং এটি হারমিত দেশাই জিতল। এছাড়া সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার যে ভারতীয়রা জিতেছে স্পোর্টসে, সেগুলো দেখে দিলে, জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৭৩ কেজি বিভাগের উপর পদক পেয়েছেন অচিন্ত শিউল। ২০২১ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন পূজা রানী। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ৯১ কেজি বিভাগে ভারতের সঞ্জিত কুমার ইনি সোনা জিতেছেন। পোল্যান্ড র্যাঙ্কিং সিরিজে সোনা জিতেছেন কুস্তিগির বিনেশ ফোগাট। দাবার গ্রেফান চ্যালেঞ্জ পুরস্কার জিতেছেন টি গুকেশ। দীপিকা কুমারী তীরন্দাজি বিশ্বকাপে একদিনে ৩টি সোনা পেয়ে রেকর্ড করলেন। স্পার্কসেন ট্রফি এটি চ্যাম্পিয়ন হয়েছে ভারতের দাবা খেলোয়াড় বিশ্বনাথ আনন্দ। ভারতের জুনিয়র কুস্তিগির প্রিয়া মালিক ইনি ক্যাডেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন। বক্সার রোহিত চামলি এবং ভরত জুন এনারা এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। বার্সিলোনা ওপেন দাবা প্রতিযোগিতায় জিতেছেন এসপি সেতুরামান। ২০২১ সালে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ এটি জিতেছেন পঙ্কজা আদবানি এবং ইনি স্নুকারের ওয়ার্ল্ড টাইটেলও এবছর জিতলেন। পরের প্রশ্ন, সিনিয়র উমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ এটি হোস্ট করতে চলেছে কোন রাজ্য আর কি? এর যে সঠিক উত্তর সেটি হলো কেরালা। এটি কেরালাতে অনুষ্ঠিত হবে এবছর উমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই সাপেক্ষে কিছু ইম্পর্টেন্ট যে হোস্ট বিভিন্ন কম্পিটিশন সেগুলো দেখে নিই। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ইউএইতে, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ সার্বিয়াতে, এই দুটো হয়ে গেল। মহিলা রাগবি বিশ্বকাপ ২০২২ নিউজিল্যান্ডে। এশিয়া কাপ ক্রিকেট শ্রীলঙ্কাতে। ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ভারতে। ২০২২ সালে মহিলা এএফসি এশিয়া কাপ এটিও ভারতে। ২০২৬ সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতা ভারতে। ১৩০তম ডুরান্ড কাপ এটি কলকাতায় হয়ে গেল। ২০২১ সালে পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ এটি উড়িষ্যা। ২০২৩ পুরুষদের সিনিয়র হকি বিশ্বকাপ উড়িষ্যা হবে। ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপ এটি জার্মানিতে। ২০২২ আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ এর ম্যাসকট হয়েছে ইভা, এবং ২০২২ এএফসি ওমেন্স এশিয়া কাপের অফিসিয়াল ট্যাগলাইন হচ্ছে আওয়ার গোলস ফর অল। এবার ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড গুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, প্রথম মিস ইন্ডিয়া ২০২১ টাইটেল এটি কে জিতেছেন? এর সঠিক উত্তর হচ্ছে পার্ল আগরওয়াল। তিনি এতে প্রথম হলেন এবং এটি অনুষ্ঠিত হয়েছে এবছর গোয়াতে। এবং এখানে সেকেন্ড স্থান হয়েছে যিনি, সেটা হচ্ছে লেক উতাইয়া, এবং থার্ড স্থানে এসেছেন শ্রেয়া গুপ্ত। এছাড়া আর কিছু ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড আমরা যদি দেখে নিই, রিভাইজ দিয়ে নিই আর কি। প্রজাতন্ত্র দিবসের বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড পেয়েছে উত্তরপ্রদেশ। ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন মনসা বারাণসী। স্কট চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার এটি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি। মরণোত্তর গান্ধী পিস প্রাইজ এটি পেয়েছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। প্রিয়াঙ্কা মৈতি ইনি প্রথম মহিলা যিনি মাউন্ট অন্নপূর্ণা জয় করেছেন। ভাবনা কান্ত প্রথম মহিলা ফাইটার পাইলট যিনি রিপাবলিক ডে প্যারেডে অংশগ্রহণ করেছেন। ২০২১ সালের রাষ্ট্রীয় লোকমান্য তিলক পুরস্কার পেয়েছেন সাইরাস পুনাওয়ালা। সম্প্রতি ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড এটি পেয়েছেন হায়দ্রাবাদের মোহাম্মদ আজম। দ্রুততম সোলো সাইকেলিং এ বিশ্ব রেকর্ড করে গিনিস বুকে নাম তুলেছেন শ্রীপদ শ্রীরাম। সুপার করোনা ওয়ারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন পিএস ইয়াদুরাপ্পা। সিটি উইথ দ্য মোস্ট সাস্টেনেবল ট্রান্সপোর্ট সিস্টেম অ্যাওয়ার্ড পেয়েছে কোচি শহর, এটি কেরালায় অবস্থিত। এবং ইন্ডিয়া গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড ২০২০ এটি জিতেছে টিভিএস মোটরস। ২০২১ বুকার প্রাইজ জিতলেন ড্যামন গ্যালগুট, ইনি কোন দেশের লেখক? এর সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। চিত্রটি ভুল করে চলে এসেছেন, মাফ করবে, এটা ভুল করে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছবি হয়ে গেছে, সরি। তো এই যে ড্যামন গ্যালগুট ইনি ফিকশন সিরিজে
এই পুরস্কার পেল। বুকার প্রাইজ অনেক কটাই দেওয়া হয়, কিন্তু তার মধ্যে ফিকশন সিরিজটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার সাপেক্ষে। তো এই ড্যামন গ্যালগোট তিনি যে বইটা লেখার জন্য এই পুরস্কার পেয়েছে সেটা হচ্ছে দ্য প্রমিস। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ সব দিক দিয়ে, যে কোনটা পেয়েছে, এটার লেখককে, এই সব ভাবেই আসতে পারে। আচ্ছা, এই সাপেক্ষে আমরা যদি একবার দেখে নিই ভারতীয় বংশোদ্ভূত যারা বুকার প্রাইজ পেয়েছেন আজ অব্দি। প্রথম VS নাইপাল 1971 সালে ইন এ ফ্রি স্টেটের জন্য, অরুন্ধতী রায় দ্য গড অফ মস্তিং এর জন্য, সালমান রুশদি মিডনাইট চিলড্রেন এর জন্য, কিরণ দেশাই দ্য ইনহেরিটেন্স অফ লস এর জন্য এবং অরবিন্দ আদিগা দ্য হোয়াইট টাইগারের জন্য পুরস্কার পেয়েছেন। নোবেল প্রাইজ, যেটা নিয়ে আমরা আগের মাসে আলোচনা করতে পারিনি, আগের মাসে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে বলেছিলাম আজকে আলোচনা করবো, চলুন একবার দেখে নেওয়া যাক। চিকিৎসা বিজ্ঞানে 2021 সালের নোবেল প্রাইজ পেয়েছেন যারা, তারা হচ্ছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আরেকজন মার্কিন বিজ্ঞানী আরডেম প্যাটাপৌসিয়ান। তো এটা ইংলিশ বানান, তো বাংলা বানান ভুল হলে মাফ করবেন। তো এনারা দুজনা এটি পেয়েছেন। তো এবং তারা পেয়েছেন তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কার করার জন্য। পরের প্রশ্ন, পরেরটা যেটা সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে যারা পেয়েছেন তারা হচ্ছে জাপানি বিজ্ঞানী সুকুরো মানাবে এবং জার্মান বিজ্ঞানী ক্লাউস হ্যাসেলম্যান এবং ইটালির বিজ্ঞানী জর্জিও প্যারিসি। বিশ্বের উষ্ণায়নের পূর্বাভাস দেওয়ার জন্য এই পুরস্কার তারা পেয়েছেন, এর সঙ্গে কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়া বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য। পরেরটা রসায়ন। রসায়নে যারা পেয়েছেন তারা হচ্ছেন জার্মানির বিজ্ঞানী বেঞ্জামিন লেস্টুকুরু মানাবে, স্কটল্যান্ডের মার্কিন বিজ্ঞানী, যিনি স্কটল্যান্ডে জন্ম নেয়া, তিনি হচ্ছেন WC ম্যাকমিলান এবং অনুগঠনের এক দুর্দান্ত হাতিয়ার অ্যাসিমেট্রিক আর্গানো ক্যাটালাইসিস এই আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার পেল। সাহিত্যে যিনি নোবেল প্রাইজ পেয়েছেন তিনি হচ্ছে আব্দুল রাজাক গুরনাও এবং ইনি একজন তানজানিয়ার বাসিন্দা। শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন একজন হচ্ছে ফিলিপিন্সের মারিয়া রেসা এবং আরেকজন রাশিয়ার দিমিত্রি মুরাতভ। এনারা দুজনাই সাংবাদিক এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সাহসিকতার লড়াইয়ের জন্য এই পুরস্কার তারা পেলেন। অর্থনীতিতে যারা নোবেল প্রাইজ পেয়েছেন তারা একজন কানাডার ডেভিড কার্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের জোসুয়া ডি অ্যাঙ্গিস এবং নেদারল্যান্ডের গুইডো ডাব্লিউ ইমবেন্স। এনারা এই পুরস্কার পেয়েছেন। এটা তো এই যে গেল এবারের যে নোবেল প্রাইজ সেই সম্পর্কে, নামগুলোই মূলত ইম্পর্টেন্ট, একবার দেখে নেবেন নামগুলো সব। আর এর বাইরে আমরা একটা স্ট্র্যাটেজিকের ভিডিও নিয়ে আসবো যেটা নোবেল প্রাইজ নিয়ে, যেখানে নোবেল প্রাইজ সম্পর্কে স্ট্র্যাটেজিকে থেকে যে সমস্ত প্রশ্ন আসে, যেমন আমরা জানি সবকটা নোবেল প্রাইজ এক জায়গা থেকে দেওয়া হয় না, কোন নোবেল প্রাইজ কত সালে চালু হয়েছিল, কোন কোন ভারতীয়রা নোবেল প্রাইজ পেয়েছেন, তো সেগুলো নিয়ে আমরা সেখানেই আলোচনা করবো একবার। এবং যেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, তার লিস্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড হচ্ছে খেলার সব থেকে বড় পুরস্কার এবং এতদিনের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটার নাম পরিবর্তন করে হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। তো আপনারা এই লিস্টটা একবার দেখে নেবেন। নীরজ চোপড়া, ইনি অ্যাথলেটিক্সে পেয়েছেন, এবছর অলিম্পিকে সোনা জিতেছেন ইনি, তাই। রবি কুমার ফ্রি স্টাইল রেসলিং, অলিম্পিকে ব্রোঞ্জ পেয়ে। লোভলিনা বোরোগেন বক্সিং, অলিম্পিকে ব্রোঞ্জ পেয়ে, সরি রবি কুমার হচ্ছে অলিম্পিকে সিলভার পেয়েছেন আর লোভলিনা বোরোগেন ব্রোঞ্জ। পিয়া শ্রীজেশ ইনি হকিতে এবং এবছর ভারতীয় হকি টিমের পারফরমেন্স আমরা জানি, ব্রোঞ্জ পেয়েছিল। অবনী লেপ্রা ইনি প্যারালিম্পিক শুটিং এ প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা পেয়েছেন। সুমিত আতিল প্যারা অ্যাথলেটিক্সেই। প্রমোদ ভাগবত ব্যাডমিন্টন, কৃষ্ণা নাগার প্যারা ব্যাডমিন্টন, মনীষ নারওয়াল প্যারালিম্পিক শুটিং। এনারা সবাই এবছর প্যারালিম্পিকে পদক জিতেছেন। যদি এর ডিটেলস দেখতে চান তাহলে আমাদের একটা ভিডিও আছে প্যারালিম্পিক নিয়ে এবছর, দেখতে পারেন। মিতালি রাজ ইনি ক্রিকেটে পেয়েছেন। সুনীল ছেত্রী, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ সুনীল ছেত্রী প্রথম ভারতীয় ফুটবলার যিনি কিন্তু এই খেলরত্ন পুরস্কার পেলেন। এবং হকিতে আরেকজন পেয়েছেন, যিনি ভারতীয় হকি দলের এবার ক্যাপ্টেন ছিলেন, মনপ্রীত সিং। এবার বুকস অ্যান্ড অথর্স। বুকস অ্যান্ড অথর্স এর প্রথম যেটা হচ্ছে দ্য স্টোরি অফ দ্য ফার্স্ট সিভিলাইজেশন ফ্রম মেসোপটেমিয়া টু দ্য অ্যাজটেক্স। এই শিরোনামে কে বই লিখেছেন? এর যেটা সঠিক উত্তর সেটি হলো সুভদ্রা সেনগুপ্ত। এখানেও চিত্রটা আবার সেইটা চলে এসছে, মাফ করবার জন্য। তো এই যে সুভদ্রা সেনগুপ্তর এই বইটা, এখানে হচ্ছে প্রাচীন কালের যত ইতিহাস রয়েছে না, ঐতিহাসিক সভ্যতা, সেটা নিয়ে এটা তিনি আলোচনা করেছেন এবং এটি সম্পূর্ণ শিশুদের জন্য লেখা একটি বই। পরের প্রশ্ন, দ্য সেজ উইথ টু হর্নস এই শিরোনামে কে বই লিখলেন? এর সঠিক উত্তর হচ্ছে ইনফোসিসের যিনি এমডি সুধামূর্তি, তিনি এই বই লিখলেন। এবং এই যে বইটি, এটি আনইউজুয়াল
টেলস অফ মাইথোলজি সিরিজ এর পঞ্চম তথা শেষ বই। আরো 4টি বই এই নিয়ে তিনি লিখেছেন, এটি তার পঞ্চম বই ছিল। এবার এখানে এবছর প্রকাশিত যত গুরুত্বপূর্ণ বই রয়েছে না, এটা শর্ট লিস্টেড, আমরা আগে যেগুলো দিয়েছি সেখানে যত বই প্রকাশিত হয়েছে সেগুলো, আর এটা তার থেকেও বাছাই করে যত ইম্পর্টেন্ট বই রয়েছে তার লিস্ট এখানে দেয়া রয়েছে। তো পিডিএফ এ অবশ্যই দেয়া থাকবে, এটা আপনারা পিডিএফ ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকেই এটি পেয়ে যাবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। পরের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা কুইক রিভিশন আর কি, এই যে আলোচনা করলাম এর একটা কুইক রিভিশন আলোচনা করব, সেটা আগামীকালই সেই ভিডিওটা আসবে। আপনারা এটা পুরোটা দেখে নেওয়ার পর ওটা দেখবেন যে আপনারা যেগুলো দেখলেন সেগুলো মনে আছে কিনা, তার জন্য। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর যেটা ভিডিও, সেটা এর পরের রোববার সন্ধ্যে 6টার সময় আসবে। কোনো কারণে যদি না আসতে পারে তাহলে সেটা সোমবার চলে আসবে অবশ্যই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে দেখে তো কাইন্ডলি লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।